মর্টার যখন ফায়ার শুরু করছে তখন কিন্তু বিএসএফের মধ্যে একটা ভয় আসছে। তো ক্যাম্পে উঠতে নিয়ে ওনাকে এম করে গুলি করা হয়েছে, যেগুলো ওনার সাথে যা ওয়্যারলেস অপারেটর ছিল সে ওয়্যারলেস সেট পর্যন্ত মানে ভেঙে গেছে। ওয়্যারলেস সেট এত বড় ইন্টেনে নিয়ে আসছে, তো সবাই টের পাইছে যে এখন তো কমান্ডার চলে আসছে, এদের সাথে পারা যাবে না। তখন তারা ভাগো ভাগো রব শুরু করলো। রাইফেল দিয়ে একজনকে গুলি করা যায় একটা পয়েন্টে, কিন্তু এই মেশিন গানের হলে একটা এরিয়া টার্গেট থাকে, পুরো বাল্ক অফ সোলজারের পিছনে ফায়ার করছে। একটু একটা রাষ্ট্র আমার দখল করে ফেললো একটা বিওপি, এত বড় ডিসগ্রেস, এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। গো অ্যান্ড অ্যাটাক বাংলাদেশ। আমি যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছি তোমাদের মতো, তোমাদের কথা দিচ্ছি আমরা রিভেঞ্জ নেব। 2-3 বার বলছে উইল টেক রিভেঞ্জ, উইল টেক রিভেঞ্জ। এইটা যদি পিলখানার সাথে মিলান তাহলে কিন্তু এই কথা হুবহু মিলে যায় যে তারা প্রতিশোধও নিয়েছে এবং স্যাটিসফাই হয়েছে তারা। বাংলানিউজ24.com এর প্রিয় দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলা নিউজের নিয়মিত আয়োজন এডিটর্স চয়েসে। আজকে আমাদের একটি বিশেষ দিন বাংলাদেশের জন্য। বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধ জয়ের আজ 25 বছর। 18 এপ্রিল 2001 সালের এই দিনে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি, বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া এই গ্রামটি অবস্থিত। 2001 সালে 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বা বিএসএফের 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের, এখন যেটা বিজিবি বলছি আমরা, তার 2 জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর প্রান্তে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে দেখতে পান, শেষ কাজে দেখতে যান যে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এবং তারা আবিষ্কার করেন যে এটা আসলে ভারতীয় সৈন্য। তো সেই সময়ে আমরা এই আলোচনাটা এই কারণে করছি যে এটা এই সময় 25 বছর পরে এসেও অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এরকম সীমান্ত রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশ ভারতের কখনো ঘটেনি বলে আমাদের জানা তথ্যমতে। এবং এই ঘটনার জের হিসেবেই আমরা দেখি যে 2009 সালের 25-26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানায় একটা মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। বাংলাদেশের সামরিক বিশ্লেষকরা বলে থাকেন যে ভারতীয় বাহিনীর ওই দিনকার অর্থাৎ 18 এপ্রিলের যে নৃশংস যুদ্ধ পরাজয়ের যে কাহিনী, তার যে ক্ষত, সেটা ঢাকতেই বাংলাদেশের সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিডিআর পিলখানা ঘটিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ব্লু প্রিন্ট অনুযায়ী। সেই বিষয়টাই আজকে এই জন্য এত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টার সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহাল রয়েছেন আমাদের মহসিনুল করিম, যিনি একসময় সাবেক সেনা কর্মকর্তা এবং এখনও একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত রয়েছেন এবং তিনি ওই সময় যুদ্ধকালীন সময়ের পরপরই বড়াইবাড়িতে গিয়েছেন এবং তারও আগে তিনি ওই অঞ্চল দিয়ে ঘুরে বেড়িয়েছেন না সামরিক বাহিনীর বিভিন্ন কাজে। তার বিস্তর অভিজ্ঞতা রয়েছে এবং এই বিষয়ে তার যেমন প্রজ্ঞা রয়েছে তেমন সরাসরি যুদ্ধের অবস্থা সম্পর্কে ধারণা রয়েছে সুস্পষ্ট এবং উনি পুরো বিষয়টি ওনার নখদর্পণ আছে। এই জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে হাজির করেছি জনাব মহসিনুল করিম সাহেবকে। মহসিন করিম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা প্রথমে আপনার কাছে এই প্রশ্নই করতে চাচ্ছি, যুদ্ধের আগে পরের ঘটনাগুলো আপনি যদি একটু বলেন। বড়াইবাড়ি যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণময় দিন। ধন্যবাদ। আসলে আজকে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস 18 এপ্রিল 2001 সালের এই দিনে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রামের যে আমার একটা বিওপি আছে, বর্ডার আউটপোস্ট বলে এটাকে, তখন তো বিডিআর ছিল, বিডিআরের আউটপোস্টে ভারতীয় বিএসএফের একটা সংঘবদ্ধ দল আক্রমণ করে এবং সেটাকে প্রতিহত করার জন্যে বাংলাদেশের বিডিআরের 3 জন শহীদ হন। তাদের কথা আজকে আমি কৃতজ্ঞতা ভরে এবং সম্মানের সাথে স্মরণ করছি। তো ওইটা জামালপুর ব্যাটালিয়নে আপনি বলেছেন 2 জন শহীদ হয়েছে, 2 জন না, শহীদ হয়েছে আসলে 3 জন। 2 জন হয়েছে হলো জামালপুর ব্যাটালিয়নের আর 1 জন হয়েছে রংপুর ব্যাটালিয়ন, যারা পরবর্তী দিনে এসেছিল, তাদের রিইনফোর্স করেছিল। সেই রিইনফোর্স পার্টির 1 জন শহীদ হয়েছিল, আব্দুল কাদের নাম, আর 2 জন, একজন নায়েব সুবেদার মাহফুজুর ওয়াহিদুজ রহমান বা ওয়াহিদুজ্জামান, আর সৈনিক ছিলারের সৈনিক মাহফুজুর রহমান। এই 2 জন শহীদ হন আমরা জামালপুর ব্যাটালিয়নের। তো ঘটনাটার আসলে সূত্রপাত থেকে যদি ধরি তাহলে এর সূত্র রয়ে গেছে পদোয়া নামে একটা বিওপি আছে, ভারতীয় বিওপি, সেটা হলো মেঘালয় স্টেটের ডাউকি ব্যাটালিয়নের একটা বিওপি।
আর তার অপোজিটে হলো আখালিয়া ব্যাটালিয়নের 40 বাংলাদেশের রাইফেল ব্যাটালিয়ন, তাদের একটা ক্যাম্প ছিল। তো এই যে পদোয়া বিওপিতে যে ঘটনা ঘটছে সেটার ফলশ্রুতিতেই কিন্তু এই বড়াইবাড়িতে সংগঠিত হয় এই ইয়েটা। পদোয়া হচ্ছে সিলেটের? হ্যাঁ, ওটা হলো আমাদের সিলেট, আমাদের দিকে, আর ওদিকে হচ্ছে মেঘালয়ের ওই ডাউকি এলাকা। তো আর রৌমারীটা হচ্ছে আপনার? রৌমারী হচ্ছে কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রামে বড়াইবাড়ি হচ্ছে রৌমারীর একটা গ্রাম, রৌমারী হচ্ছে উপজেলা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটা গ্রাম। আর ওই পাশে সীমান্তের ওই পাশে ভারতের আসাম রাজ্য এবং তুরা সেক্টর এবং তুরা ব্যাটালিয়নের অধীনে এরা। এদের সাথে আমার যোগাযোগ, বিকজ আমি ময়মনসিংহের G2 ছিলাম, মানে অপারেশনাল স্টাফ ছিলাম ময়মনসিংহ সেক্টরের, এবং আমি ওদের সাথে পরবর্তীতে সেক্টর লেভেল, ব্যাটালিয়ন লেভেলে ফ্ল্যাগ মিটিং করেছি, এবং সেগুলো বন্ধ ছিল এই যুদ্ধের কারণে। আমি তো যুদ্ধের জাস্ট 1 বছর পরে ওখানে গেছি। আর এই জায়গাটা বড়াইবাড়ির ব্যাপারটা যেটা, সেটা আমার পরিচয় হলো আমি 90-91 ওইদিকে বন্যা দুর্গতদের সাহায্যার্থে রংপুরে যে ব্যাটালিয়নে আমি কর্মরত ছিলাম তার অপারেশনাল এরিয়া ছিল, এবং সেই হাতে এখানে আমি ছিলাম কিছুদিন। তারপরে আমার কাজে কিছু উৎসাহিত হয়ে ওই সময় জিওসি যিনি ছিলেন মেজর জেনারেল, ওনার নাম মেজর জেনারেল আমসা আমিন, ওনার বাড়ি আবার কুড়িগ্রাম। তো উনি আমার এলাকা ভিজিট করতে এসে আমাকে বলছে তুমি আর কিছুদিন থেকে যাও, রাস্তাঘাটগুলো ঠিক করে দিয়ে যাও। তো সেই সময় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন আসলো রংপুর থেকে, ওনাদের সিও আসলেন, ওনাকে সাথে নিয়ে আমি রাস্তাঘাটের যে পরিকল্পনা বের করেছি। আজকে যে ঢাকা থেকে রৌমারী যে রাস্তাটা, এটার জাস্ট রৌমারীর পরে অনেক বড় একটা জলাশয় ছিল, রাস্তা ভেঙে গেছিলো, ওইটা আমি একদম ভরে দিয়ে আসছিলাম। তো এখন আমার ওখানে গেলে ভালো লাগে। আমি গত বছর এই 18 এপ্রিল গিয়েছিলাম, আমি সহ আমরা 25 জন আর্মি অফিসার ওখানে গিয়েছিলাম। এটা একটা সাবেক সব, হ্যাঁ সবাই সাবেক, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা। কারণ আমি যখন ময়মনসিংহের G2 ছিলাম সেই সময় LM ফজলুর রহমান স্যার মেজর জেনারেল, উনি ওই সেই 2003-এ সম্ভবত উনি বড়াইবাড়ি বিওপি ভিজিট করতে চেয়েছিলেন। তো সেখানে দেখলাম যে অনেকেই একদম তাকে নিষেধ করতেছে, সেজন্য ওখানে না যায়। বাট আমি তখন কিন্তু এককভাবে আমার সেক্টর কমান্ডারকে যেমনি হোক বুঝাইছি যে স্যার উনাকে অবশ্যই যেতে দিতে হবে বিওপিতে, এবং আমি নিজের উদ্যোগ নিয়ে বিওপি পর্যন্ত খবর দিলাম যে উনি আসছে। ফজলুর রহমান সাহেবকে নিষেধ করার মানে কারণটা কি? ওখানকার লোকজন কেন নিষেধ করে? উনি কি ওই 1 সালের ঘটনার সময় উনি তো বোধহয় বিডিআর, উনি ছিলেন বিডিআর ডিজি, এবং ডিজি হওয়ার কারণে উনি সিদ্ধান্তটা নিয়েছিলেন যে পদোয়া বিওপি দখল করতে হবে। এবং বড়াইবাড়ির যুদ্ধে যে ঘটনা ঘটে তখন বিবিসি এবং অন্যান্য মিডিয়াতে ওনাকে অনেকটাই অপরাধী হিসাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। তারপরে তো ওনার অকালীন অবসর হয়ে যায় কিছুদিন পরেই। তো উনি এই 18 এপ্রিল উদযাপনের জন্য ওইখানে গিয়েছিলেন। তো ওইখানের যিনি এলাকার এমপি টেমপি যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ 2003 সালে গিয়েছিলেন, 2003-এ সম্ভবত 3-এ। তো তখন এই ঘটনা যখন ঘটলো তখন আমি সেক্টর কমান্ডারকে বলে ওনাকে ক্যাম্পে যাওয়ার ব্যবস্থা করলাম, চা খাওয়ানোর ব্যবস্থা করলাম। তারপর আমার ভালো লাগছে যে একজন বীর সেনা অফিসার উনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ উনি সিদ্ধান্তটা নিয়েছিলেন যে ওই যে আপনার বড়াইবাড়িতে যে মানে যুদ্ধ, বিএসএফ এর সঙ্গে যে ফাইট, বা পদোয়াতে যে যুদ্ধ, পদোয়ারটা মেইনলি উনি নিয়েছে। এটা ইনসিডেন্টালি পদোয়ার কারণে বড়াইবাড়ি হয়েছে। পদোয়ার সিদ্ধান্তটা কি ছিল? এটা আমি পদোয়া নিয়ে কথা বলতে গেলে, পদোয়া যে বিওপিটা এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সীমানার প্রায় 1 কিলোমিটার ভিতরে এই পদোয়া বিওপিটা। তো এই বিওপিটা ছিল ইস্ট পাকিস্তান রাইফেলের একটা বিওপি। তো সেই বিওপিটা 71-এ যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন তো বিডিআরে যে সমস্ত ইপিআরে যে সমস্ত বাঙালি সদস্য ছিল তারা হয়তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে অথবা পালায় গেছে। ফলে ইপিআরের সংখ্যা অনেক কম ছিল, তো ওরা সব ক্যাম্প তো আর ধরে রাখতে পারে নাই। আর ওই ক্যাম্পটা একটু আইসোলেটেড ছিল জন্য ওরা ওইটাকে রেখে নদীর এই পারে আর একটা পাহাড়ের উপরে একটা ক্যাম্প করেছে বাংলাদেশের মধ্যে। সেটাতেই তারা, ওই ক্যাম্পের নামটা এখন আমার খেয়াল নাই, কিন্তু ওই পাশের তো বাংলাদেশের অংশ ছিল, কিন্তু সেই সময় তো তারা একটা যুদ্ধ পরিস্থিতিতে ছিল। এখন এই ফাঁকে কী হয়েছে, ওই ক্যাম্পটা যেহেতু ইপিআর অ্যাবান্ডন করে চলে আসছে, তো এই ক্যাম্পটা তখন মুক্তিযোদ্ধারা তাদের ট্রেনিং ক্যাম্প করছে এবং বিএসএফ তাদেরকে প্রোটেকশন দিত। তো এই অবস্থায় কিন্তু যুদ্ধের আমার মনে হয় যে মে-জুন থেকে এই ক্যাম্পটা সচল হয়। এখান থেকে শুরু করে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত ছিল। যুদ্ধকালীন সময় 71 সালে ওই সময় বিএসএফ এই বাংলাদেশের যারা ইপিআর এর সদস্য ছিলেন তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছেন। ইপিআর না, মুক্তিযোদ্ধাদের। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের। জি। তো এই যে ট্রেনিং ক্যাম্প ছিল এবং এইখানেই বেস ক্যাম্প করে এখান থেকে মুক্তিযোদ্ধারা ভিতরে ঢুকতো, রাত্রে বিভিন্ন অপারেশনকে আবার ফেরত আসতো। তো এইটার প্রোটেকশনে ছিল বিএসএফ। তো যুদ্ধ তো চললো 9 মাস, তো ওনারা তো 6 মাসের মতন জায়গা হচ্ছে, জুন থেকে ধরেন মোটামুটি। তো
ওই ক্যাম্পটা ছেড়ে যখন 16 ডিসেম্বরে পতাকা তুলে জয় বাংলা বলে সবাই চলে আসলো, বিএসএফ ওখানে থেকে গেল। আচ্ছা, আর বিডিআর তো ছিল সব ওই যে পাঠান মাঠান এই সমস্ত লোকজন, তারাই ছিল বিডিআর। তখন সম্পূর্ণ বাংলাদেশের বিডিআর ক্যাম্প ফাঁকা হয়ে গেল। আচ্ছা, তারপর বিডিআর আবার রিঅর্গানাইজ ছিল, তারপরে তো 3-4 বছর লেগে গেছে সব ক্যাম্পের লোক দিতে। তো এই সময়ের মধ্যে অনেকটাই বিস্তৃতির আড়ালে চলে গেছে, ওইটা আমাদের ল্যান্ড। কিন্তু বিডিআরের একটা আছে, এসওপি আছে, যে বিডিআর কিন্তু প্রত্যেকটা বর্ডার পিলার চেক করে মাসে একবার অথবা সপ্তাহে একবার এরকম। তো ওরা কিন্তু বর্ডার পিলার চেক করতে যা দেখে যে এই বর্ডার পিলারগুলো সবই ওই পদোয়া বিওপির পরেও আমাদের জায়গা। কতটা জায়গা? প্রায় মানে অনেকে বলে 500 মিটার, কেউ বলে 1 কিলোমিটার। ওটা তখন বিএসএফ এর অধীনে চলে গেছে। ওই যে ক্যাম্প ওখানে হয়েছে। আর বিএসএফ বাই দিস টাইম কী করেছে, এই ক্যাম্প লাগোয়া যে পদোয়া ভিলেজ, সেটাতে যারা এদেশের ভাষাভাষীর লোকজন কিছু হয়তো ছিল, তো তাদেরকে ওখান থেকে ইভিক্ট করে ওইখানে সব ওই ইয়েরা কি বলে, সিলেটের দিকে যে একটা উপজাতি আছে খাসিয়া, তো খাসিয়াদের নিয়ে এসে এটা একটা ভিলেজ বানায় ফেলছে। তো পরবর্তীতে আমাদের যারাই দেখছে তারা দেখে যে হ্যাঁ ইন্ডিয়ার একটা ভিলেজ, ইন্ডিয়া ওখানে। তো এটা এভাবে হয়তো ধারণা করে নিছে, কেউ তো অত ডিপে হয়তো যায় নাই বা গেছে। সেটা হলো যে বর্ডার এলাকায় অনেক জমি আছে, সেই জমির স্ট্যাটাস হিসাবে অপদখলীয় জমি বলে। মানে যে জমিটা ইন্ডিয়ার আমরা দখলে আছি, সেটা ইন্ডিয়া বলে যে এটা অপদখলীয় জমি, আমাদের জমি। যে জমিটা ইন্ডিয়া দখল করে রাখছে আমাদের জমি, সেটাও অবদখলীয় জমি। আর নর্থ বেঙ্গলের যে আর একটা স্ট্যাটাস আছে হলো ছিটমহল। তো এটা অনেক কিছু আছে এখানে বলার। যাই হোক, তো এই যে অপদখলীয় জমি হিসাবে ছিল জন্যে আমাদের লেখালেখি অনেক কিছু হয়েছে, যেটা আমরা বসে আমরা সেটেল করি। বাট পদর ব্যাপারটা খুব সিম্পল ছিল, কারণ আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট লেখা আছে যে যে সমস্ত এলাকা নিয়ে 1971 সালের 26শে মার্চ যে ইস্ট পাকিস্তানের এলাকা ছিল, সেটি বাংলাদেশের এলাকা ভূখণ্ড হিসাবে। তো সেই হিসাবে কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পদোয়া বাংলাদেশের একটা অংশ। পদোয়া ভিলেজ অপদখলীয় ছিল ইন্ডিয়ার, ইন্ডিয়া অপদখল করছে, কিন্তু অন্য অন্য অপদখলের মতো না। যেমন মনে করেন রেড ক্লিপ যেভাবে দাগ দিছে বর্ডার, তার মাধ্যমে কিছু মুসলিম জনগোষ্ঠী তারা পড়ে গেছে ইন্ডিয়ার মধ্যে। তো তারা তো আর ওই জায়গা থেকে সরে নাই, এবং তারা ইন্ডিয়ার নাগরিক হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় না। আর পদোয়া গ্রামের যারা বাসিন্দা, তারাও কখনো পরিচয় দেয় নাই যে আমরা ইন্ডিয়ার বাসিন্দা। আর আরেকটা কারণ হলো যে ওদিকে যাওয়া এত দুর্গম, নদী খাল অন্য কিছু দিয়ে এই এলাকার লোকজন কখনো ওদিকে যায় না। তো এইভাবে এটা অপদখল হলেই এটা বাংলাদেশের লোকজন ওখানে বসবাস করছে। আর বিওপিটা হয়েছে একদম জাস্ট বর্ডার জিরো লাইনের কাছে, মানে বাংলাদেশের মধ্যে আবার এটা করছে, সেটা আবার অপদখলের মধ্যে করে নাই। তো সেই জন্যে এই অপদখলের স্ট্যাটাস আর পদর অপদখলের স্ট্যাটাসটা ভিন্ন, কারণ ওটা একদম জেনুইনলি বাংলাদেশের 71-এর 26শে মার্চ ছিল। সেই জন্য এটা নিয়ে দাবি করা যায় যে আমাদের জায়গা ফেরত দাও, কিন্তু ওরা কখনো দেয় নাই। তো এই 2001 সালে যেটা ঘটনা ঘটলো, যে ওই ক্যাম্পটা তো তারা অপদখল করে রাখছে। এই ক্যাম্পটা তো এর সাথে অন্য অন্য ক্যাম্পের আবার ভালো যোগাযোগ নেই, ওরা রাস্তা বানাচ্ছে অন্য একটা ক্যাম্পের সাথে, এই ক্যাম্পের রাস্তা তৈরি করছে, এবং এই রাস্তা তৈরি করছে আবার নোম্যান্স ল্যান্ড দিয়ে। তো নোম্যান্স ল্যান্ড হলো বর্ডারের 150 কিলোমিটার বাংলাদেশ, 150 কিলোমিটার ইন্ডিয়ার মধ্যে যে ল্যান্ডটা, এটা ল্যান্ড যার যার দেশের, কিন্তু এটাকে নোম্যান্স ল্যান্ড বলা হয় কারণ এই জায়গার মধ্যে কোনো রকম ডিফেন্স কাজ করা যাবে না, রাস্তাঘাট করা যাবে না। 150 গজ, মানে 150 গজ ইন্ডিয়ান বর্ডার থেকে ভিতরে তার কাটার বেড়া আছে, এর জিরো লাইনে কিন্তু নাই। এটা হলো 74 সালে মুজিবিন্দারার যে চুক্তি, এর মাধ্যমে এটা লেখা আছে যে এর মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। তো ওরা এটা করছিল, তাদেরকে অনেক চিঠিপত্র রাস্তা বানাচ্ছে অন্য একটা, এবং এটা আবার বাংলাদেশের অংশ যেটা ওরা দখল করে রেখেছে ওই নোম্যান্স ল্যান্ড দিয়ে। এই রাস্তার এই বিওপির সাথে ওরা কানেক্ট করে এটাকে আরও লেজিটিমাইজ করা যে এটা ইন্ডিয়ার একটা বিওপি। তো এইটা এরা বাধা দিছে, চিঠিপত্র লিখছে, কোনোতেই কাজ হয় না, ফ্ল্যাগ মিটিং করে না। তো শেষ পর্যন্ত অনেকের মধ্যে এটা কমন হয়েছে, এটা নিয়ে একটা গোলাগুলি গন্ডগোল কিছু হইলে তখন হয়তো তারা কথা বলবে, এই একটা কমন একটা ছিল, আন্ডারস্ট্যান্ডিং। বাট ঘটনা ঘটছে যে সেই সময় বিডিআর ডিজি ছিলেন মেজর জেনারেল ALM ফজলুর রহমান, সবাই ওনাকে চেনে। তো ফজলুর রহমান স্যার, আমি যেটা অফিসারদের কাছে শুনেছি, উনি সিলেট সেক্টর ভিজিট করতে গিয়েছিল, ওইখানে ব্রিফিংয়ে এই পদোয়ার নামটা আসছে। তো উনি, আমার ফজলুর রহমান স্যার মনে হয় জানতেনও জিনিসটা, অ্যাজ ফ্রিডম ফাইটার। উনি তো আবার সিভিলিয়ান হিসেবে ফ্রিডম ফাইটার ছিলেন 71-এ, পরে আর্মিতে আসছেন। তো উনি বলছে এরই পদোয়া, এটা তো বাংলাদেশের হওয়ার কথা। তো উনি বলছে হ্যাঁ, বর্ডার পিলার হিসেবে বাংলাদেশের, কিন্তু অপদখলীয়। তো জিনিসটা অত সহজ না। উনি তখন আরও ডিটেল জানতে যা দেখলো যে এটা তো ওইরকম অপদখলীয় না, যে রেড ক্লিফের লাইন ড্রয়িং করার ফলে যেটা হয়েছে সেরকম না। এটা হলো যে এটা জেনুইনলি বাংলাদেশের এলাকা ছিল 71-এর 26শে মার্চ পর্যন্ত, অ্যাজ পার কনস্টিটিউশন এটা আমাদের ল্যান্ড।
উনি সিরিয়াস হয়ে গেলেন এটা নিয়ে। না, এটা দখল করতে হবে। আচ্ছা, তো এইটা কিন্তু উনি এই দখলের নির্দেশটা দেওয়ার ব্যাপারে কিন্তু উনি তৎকালীন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু শেয়ার করে অনুমোদন নিয়েছে। এবং আমি যতদিন শুনেছিলাম তখন, এখনও আমার মনে আছে যে উনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঠিক তেমন কিছু বলেন না, উনি সরাসরি প্রাইম মিনিস্টারের কথা বলছেন। এবং এইটা ওনার কাছে, ওনার বক্তব্য শুনলে মনে হবে যে উনি কিছুই করেন নাই। উনি বলবেন যে আমি একটা ক্যাম্প করতে চাইছিলাম, এটা হচ্ছে এরকম ঘটনা। আমি যেটা বলছি, যা ঘটছে, যে সমস্ত অফিসাররা জড়িত ছিল ওই ইয়েতে, কমান্ডার ছিল, তাদের সাথে কথা বলে আমি এটা সম্বন্ধে জানি। কারণ যুদ্ধের পরপরেই ওইখানে যে সমস্ত অফিসাররা এটা দখল করেছিল এই বিওপিটা, তার একজন অফিসার কুমিল্লা ক্যান্টনমেন্টে আসলো কিছুদিনের মধ্যেই। তো ওর তো একটা তরতাজা স্মৃতি, সে সব বলতেছে আমাকে, এই ঘটছিল, আমরা এই করছিলাম। তো সেখানে কিন্তু দেখা যায় যে উনার নির্দেশে সেক্টরকে দায়িত্ব, ওইটা দখল করার প্রসঙ্গ তাৎক্ষণিকভাবে কেন আসলো? এটা কি রাস্তা বানাচ্ছিল? আপনি যে বিষয়টা বলছিলেন যে রাস্তা বানাতে যাচ্ছিল ইন্ডিয়া, যে কারণে তখন দখলের বিষয়টা। রাস্তা বানায় ফেললে কিন্তু ওই বিওপিটা তাদের নিজের বিওপি, এইটা বলাটা আরও সহজ হয়ে যায়। এই জন্যই তো। আর তারপরে কথা হলো কি, নোম্যান্স ল্যান্ড রাস্তা বানানো তো নিষেধ। নোম্যান্স ল্যান্ডে আপনি কোনো স্থাপনাই করতে মূলত ওই নোম্যান্স ল্যান্ড রাস্তা বানানোর ঘটনাকে কেন্দ্র করে দখলের প্রশ্নটা করে না। আগে থেকে তো ধরেন যে এই বিওপিটা যে আমাদের, তার লেখালেখি কিন্তু হয়েছে অনেক। আচ্ছা, কিন্তু তারা গা করে না। কিন্তু এই রাস্তা বানানো নিয়েই তখন এটা লাইমলাইটে আসে এবং উনি ভিজিটে যায়, উনি সিদ্ধান্ত দেন যে আমার সিদ্ধান্ত হলো যে এটা দখল করতে হবে, ক্যাপচার বিওপি, পদোয়া বিওপি। তো এটার জন্যে অফিসার সিলেক্ট করা হয়, সৈনিক সিলেক্ট করা হয়, তারপরে রেকি করা হয়, স্থানীয় যারা জনগণ ছিল, যারা ওইখান থেকে ইভিক্ট হয়েছে, তারাও এর সাথে জড়িত ছিল। সবাই মিলে একটা এমনভাবে সংগঠিত হয় যে কোনোভাবেই হোক আমরা দখল করব। তো এইটা তো করা হয়েছে যারা পদাতিক বাহিনীর অফিসার, তার সাথে আরও অনেকে জড়িত। আর ইপিআরের সৈনিক, মানে বিডিআরের সৈনিকরা কিন্তু পদাতিকের মতোই একই। তাদের ট্রেনিংও আর্মি দেয়, তাদের কমান্ডো আর্মি করে। তো শেষ পর্যন্ত ডিসিশন হলো, এবং সেই ডিসিশন মোতাবেক 15-16 এপ্রিলের রাত 12টার দিকে, 2001 সালে, হ্যাঁ 2001 সালে তারা এক জায়গায় হলো এবং তারা রওনা দিব। তো রওনা দেওয়ার সময় কিছু ঘটনা ঘটছে, একটা মিসফায়ার হয়েছিল, জন্য ওরা সবাই সজাগ হয়ে গেছে। ওরা অনেক ফায়ার করছে ওপারের বিওপি থেকে। তো বিএসএফ এর সৈন্যরা। কিন্তু এইখানে তখন মতবিরোধ হচ্ছিল যে আমরা যাবো কি যাবো না, কারণ ওরা তো সবাই জেনে গেছে। কিন্তু অফিসারদের কথা হলো যে এই অর্ডারটা জীবনেও আর কোনোদিন পাবো না আমরা, ক্যাপচার ইন্ডিয়ান বিওপি, এই অর্ডারটা কেউ কোনোদিন দিবে না। আচ্ছা, তো আমরা সুযোগ পাইছি, আমরা এটা করবই। তখন অফিসাররা ওই যে অনেক সৈনিকই কিন্তু বিএসএফের গোলাগুলির কারণে সরে গেছিল, বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে লুকাই গেছে। তখন তাদেরকে ওইভাবে বলা হয়েছে, ভাই আমরা রওনা দিলাম, তোমরা থাকাও না থাকো, আমরা দখল করবো, এবং যারা আসবে না তাদের বিচার হবে। তো দেখা গেলো তখন ওরাই বলতেছে, স্যার আমরা যখন হাঁটা দিলাম, আস্তে আস্তে দেখলাম যে 1-2 মিনিটের মধ্যে সব চলে আসছে, একটা বিডিআরের সৈনিকও আর পিছনে ছিল না। তো সবাইকে নিয়ে আমরা যাই। আর সিভিলিয়ান কী করছে, এই সময়ের মধ্যে রাত্রেই তারা টেন্স খুঁড়ে দিচ্ছে এই বর্ডার বিওপির চারপাশে, অনেক টেন্স খুঁড়ছে, গর্ত খুঁড়ে রাখছে। তো এই গর্তগুলোতে আমাদের লোক যা নিচ্ছে, পজিশন নিচ্ছে। তা শুনি যেটা 800 সৈনিক ছিল, অনেক কম বেশি বলে, কারণ 3জন অফিসারের নেতৃত্বে এটা হয়েছে। একজনের সাথে তো 200-300 দিলে তো আর সে কমান্ড করতে পারবে না। তা আমার ধারণা যে হয়তো ম্যাক্সিমাম 150 থেকে 200 ছিল একজনের, তাহলে 600 হয় বা 450 হয় এরকম। তো এরা যায় ক্যাম্পকে ঘিরে চারপাশে পজিশন নেয়। কিন্তু আগের পরিকল্পনা ছিল যে আমরা যাব, যারা ডিউটিরত সৈনিক আছে তাদেরকে আমরা সাইলেন্টলি ডিসপোজ করবো। এটা নিয়ম আছে, একটা কমান্ডো ট্রেনিংয়ে আছে যে সাইলেন্টলি ক্রল করে করতে যায়, হঠাৎ করে ধরে ঘাড় মাটকা দিতে হবে, শেষ। এইভাবে 3-4জন কতগুলো সেন্ট্রি আছে তাদেরকে নিউট্রালাইজ করে তারপরে ভিতরে ঢুকে সবাইকে অ্যারেস্ট করবে। কিন্তু এই অপশনটা তার করা গেল না। কি করা যায়? তখন বুদ্ধি বের হলো যে আমরা এইভাবে করি। কিভাবে? যে আমরা ঢুকবো, এমনভাবে ঢুকবো যে একদম তড়িৎ ঢুকে সবাইকে হ্যান্ডস আপ করবো। তো সেই জন্যই সবাই চারদিকে পজিশন নিছে। আর কমান্ডাররা এরা এমন জায়গায় দাঁড়াইছে যে ক্যাম্প থেকে কেউ নামলেই তাদের সাথে দেখা হবে বা তাদেরকে ধরা যাবে। তো দেখলো যে কিছুক্ষণ পরে রাত্রে গন্ডগোল হয়েছে, ফায়ার টায়ার হয়েছে, জন্য ওদের একটা পার্টি, পেট্রোল পার্টি, ওদের ক্যাম্প কমান্ডার সহ তারা নামতেছে। ওটা তো উপরে পাহাড় থেকে নামতেছে। তো যে দিক দিয়ে নামতেছে সেখানে এরা পজিশন নিয়েছিল। তো যে মুহূর্তে ওরা একদম এটাতে একটা অ্যাম্বুশ বলা হয়, ফাঁদের মতন অ্যাম্বুশ মতো করে বসে আছে। যখনই ওরা নামলো সাথে সাথে ওরা, যেহেতু ওই সীমানার মধ্যে চলে আসলে, সবাই হ্যান্ডস আপ করাইছে এবং প্রথমে জিজ্ঞেস করছে কেমন আছেন, কি হাল, কোথায় যান। এই বলতে বলতে এ বলছে হলো আমাদের জেসিও ওদের জেসিওর সাথে, তাদের তো সবসময় দেখা হয়। আর এই ফাঁকে অন্য অন্য সৈনিক যারা ছিল, অফিসারও ছিল এখানে, আমাদের আর্মি অফিসার ছিল, জাস্ট সবাইকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে তাদের নিষ্ক্রিয় করে তা বলছে এখন তোমার ক্যাম্পে চলো, এবং ক্যাম্পে যদি তুমি তাদের নিয়ন্ত্রণ না করো তো তোমাকে তো আমি মেরে ফেলবো।
তো ওরা আবার এই জীবনের ভয় প্রচণ্ড তাদের, এদেরকে সামনে গান পয়েন্টে নিয়ে যায়, সবাইকে সারেন্ডার করেছে এবং তারা লাস্ট ডে পর্যন্ত ওই ক্যাম্পে ছিল, কারণ ওরা ক্যাম্প থেকে এদেরকে শুনি কিছু বাংলাদেশে পাঠিয়েছিল, কিছু ওখানে ছিল, বাট ওইখান থেকে রক্তক্ষয় হয়নি ওখানে। রক্তক্ষয়ী হওয়ার কারণ আছে তো, মনে করেন আমি বিএসএফের সৈনিকদেরকে অ্যারেস্ট করে রাখছি, এটা যদি কেউ ক্যাম্প অ্যাটাক করতে আসে, যেই আসুক, আমরা তো প্রথমে এদের মেরে ফেলবো। তো এটা তো ওরা চিন্তা করছে যে আমাদের যেভাবে হোক আমরা দেখি আলোচনায় কিছু হয় কিনা, আর তা না হলে আমরা গেলেই তো ওরা আমাদের সৈনিক মারবে। আবার যাওয়াটা এত ইজি না, সমতল ভূমি, নদী, একটু খাল আছে, তারপরে উঁচু পাহাড়, এর উপরে পজিশন নিয়ে আছে, এটা আসলে খুবই ডিফিকাল্ট টু অ্যাসল্ট। কিন্তু ইন্ডিয়া কী করলো, ওই দিন তো ওরা উঠার পরেই সব অল সেট বন্ধ করে দেওয়ার ফলে সাথে সাথে ইন্ডিয়া জানে নাই, আর ইন্ডিয়া বুঝতেও পারে নাই এই যে কয়েকজন লোককে নিয়ে আমাদের বিডিআর ক্যাম্পে উঠতেছে, ওরা ভাবছে যে চা নাস্তা করবে, আসতেছে, এই জন্য ওরাও তেমন কিছু করে নাই। আর বিএসএফ বিডিআর এমনি সামনাসামনি সম্পর্ক খারাপ না। তো এদিকে যখন তারা টের পেলো যে আমাদের এটা ক্যাপচার করে বলছে বাংলাদেশ উইদাউট ফায়ারিং এ সিঙ্গেল বুলেট, এটা পৃথিবীর ইতিহাসে তো বিরল ঘটনা। তারপরে তারা কি করলো, এদের ভয় দেখানোর জন্য তারা এপিসি, এই যে আর্মার মানে পার্সোনাল ক্যারিয়ার নিয়ে আসলো, আর্টিলারি গান ডিপ্লয় করলো, ভয় দেখাচ্ছে আমরা এখনই দখল করব। তো আমাদের লোকজন তো আর ভয়ের পাত্র না, তারা বলছে ঠিক আছে তুমি আসো। বাই দিস টাইম কী হচ্ছে, রাতের আধারে এই বাংলাদেশ থেকে বিডিআরে তখন কিন্তু অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন দেওয়া হয়েছে, যে সমস্ত যে শোল্ডার কন্ট্রোল আছে ওগুলো দেওয়া হয়েছে, ওগুলো করলে কিন্তু ট্যাঙ্ক পর্যন্ত ধ্বংস করা যায়। আচ্ছা আচ্ছা। তো এগুলোও তাদেরকে ইনডাইরেক্টলি হয়তো বুঝতে পারছে যে এখানে তারা এমনভাবে প্রস্তুত, এখানে আর ট্যাঙ্ক তো উঠতে পারবে না। তো এই মতো অবস্থাতে তারা পাহাড়ের উপরে, হ্যাঁ এরকম মতো অবস্থাতে তখন ভারতীয়রা একটা অবস্থানে তারা বুঝে ফেললো যে এটা দখল করা যাবে না, তাহলে এটা কিভাবে আমরা নিতে পারি। তখন তারা বুদ্ধি করলো যে ওরা যেরকম ওদের অপদখলীয় জায়গা দখল করছে, আমরা এটা কাজ করি, আমাদের তো জমি ওদের অপদখল করা আছে, সেরকম একটা আমরা দখল করব। আচ্ছা আচ্ছা। দখল করে তখন বলবো যে তুমি এটা ছেড়ে দাও, আমি এটা ছেড়ে দেবো। অর্থাৎ বাংলাদেশ তখন ওই দখলটা পুরোপুরি নিয়ে নিল, হ্যাঁ একদম। ওদের সৈন্যরা কি হলো, ওদের যে সৈন্যদের বাংলাদেশের বিডিআর বন্দি করছিল তাদের, ওরা ওইখানে ক্যাম্পে থেকে গেল, হ্যাঁ তারা ওইখানেই আছে। আর ইন্ডিয়া এটা নিয়ে আর কোনো ফ্ল্যাগ মিটিং টিটিং কিছু করলো না। না, ফ্ল্যাগ মিটিং এর কথা তো এখন তো উভয় পক্ষ একটা যুদ্ধের মধ্যে চলে গেছে, এখন তো আর ফ্ল্যাগ মিটিং হয় না, এখন তো জোরদার মুলুক তার। আচ্ছা আচ্ছা। তো না পেরে তারা খুঁজে বের করলো যে কুড়িগ্রাম জেলায় একটা জায়গা আছে, এই বড়াইবাড়ি রৌমারী উপজেলার মধ্যে। তো ওরা বলে যে এটা হলো তুরা সেক্টরের আন্ডারে। তা এখন তারা তো তুরা সেক্টরকে বলছে, এখন আমি আবার তুরা সেক্টরের সবার সাথে আমার আবার ফ্ল্যাগ মিটিং হইতো, তাদের সাথে আমার অনেক সময় কথা বলতে বলতে আমি অনেক লুজ টকে আমি এটা পেলাম যে ওদের যখন বলছে, ওরা বলছে আমরা দখল করবো কেন, আমরা তো কোনো ল্যান্ড হারাই নেই, তুমি ল্যান্ড হারাইছো বাংলাদেশের কাছে, তুমি আসো। তো এই পদুয়া ব্যাটালিয়নকেই তখন দায়িত্ব দেওয়া হয় যে তোমরা রৌমারী, বিএসএফ এর পদুয়া ব্যাটালিয়নকে রৌমারীর দায়িত্ব, রৌমারী মানে বড়াইবাড়ি এই গ্রাম দখল এবং বিওপি নিউট্রালাইজ করার জন্য। ওইটা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের দখলে ছিল, কিন্তু ভারতীয়রা মনে করছে ওটা অপদখলীয় বাংলাদেশে, মনে করছে না এটা তো অপদখলই, কারণ ওইটা বর্ডার পিলার হিসাবে ওইটুক বড়াইবাড়ি গ্রামটা ইন্ডিয়ার অংশ। আচ্ছা। কিন্তু বড়বাড়ি বিওপিটা আবার ওই বর্ডার পিলারের ইন্ডিয়ার দিকে না, এটা বাংলাদেশের দিকে। কারণ আসলে অন্য জায়গার অন্য জমির মধ্যে না করে বাংলাদেশে এই কারণে জিরো লাইনেই অলমোস্ট এই বিওপিটা। তো এই সিদ্ধান্ত হলে তখন ওখান থেকে তারা 300-400 জনবলের ওদের ব্যাটালিয়ন 2IC ওরা ডেপুটি কমান্ড্যান্ট বলে, আর আরও দুজন অফিসার, এদের নেতৃত্বে এই পার্টিটা গঠন করা হয়, যাদের এই এলাকা সম্পর্কে কোনো ধারণা ছিল না। আর ঘটনা ঘটছিল ওইখানে হলো 16 তারিখে, আর এখানে বড়াইবাড়িতে আক্রমণ হয়েছে, মানে পদুয়ায় 16 তারিখে ক্যাপচার করছে বাংলাদেশ, আর বড়াইবাড়িতে ওরা অ্যাটাক করছে হচ্ছে 18 তারিখে, মানে 17 তারিখ দিনগত রাতে, মানে এমনি মনে হচ্ছে পরের দিনেই, মানে 17 তারিখ দিনগত রাতে 18 তারিখ। তো ওরা কিন্তু যারা অ্যাটাকে আসছে তারা কিন্তু এই এলাকার সম্ভবত অত জানে না। 2 নম্বর কথা হলো যে কোনো একটা জায়গা দখল করার জন্যে যে ট্রেনিং, যা ফায়ার পাওয়ার অন্য জিনিস লাগে, এইটার ব্যাপারে বিএসএফ কিন্তু প্রশিক্ষিত না। তারপর দখল করতে বলছে, ওরা আসছে। তো এখন ওই পদঅপসারণের যেটা বললাম সেটা কিন্তু 16 তারিখে দখল করা হলো। এটা বড়াইবাড়ির ঘটনার পরে অনেক ফ্ল্যাগ মিটিং এটা করে টোরে, তারপরে 22 তারিখে ওইটা হ্যান্ডওভার হয়েছে। কোনটা? পদুয়া। কারা হ্যান্ডওভার করছে? আমরা হ্যান্ডওভার করে দিয়ে দিচ্ছি বিএসএফকে। এটা সরকারের চাপ, সব চাপের কারণে আর কি। 18 তারিখে ঘটনা ঘটার 2-4 দিন পরে আচ্ছা যে পদুয়াটা ওদেরকে হ্যান্ডওভার করে দখল করা হয়েছিল, সেটা আবার দিয়ে দেওয়া হলো। তো ফেরত দেওয়ার ব্যাপারে অনেক কথা আছে। বড়াইবাড়ির কি হলো? আচ্ছা, বড়াইবাড়িটা আমি আসছি একবারে, ওইটা শেষ করে আসি।
তো এই এই ঘটনা ঘটার পরে যখন ওরা তো জানে যে আমাদের লোক বড়াই বাড়ি দখল করতে গেছে, দখল করলে আবার মিটে যাবে, তখন বলবো যে তোমরা এটা নাও, আমাদের ওইটা দাও। কিন্তু ওরা তো খবর পেয়ে গেল যে ওইখানে ম্যাসাকার হয়ে গেছে। বড়াইবাড়ির কাহিনীটা একটু বলেন যদি ডিটেলটা আপনি। তো ওই দিন কি ঘটছিল আপনি কি জানেন? আমরা যেটা জানি সেটা। আচ্ছা, বড়াইবাড়ির সাথে আমার সম্পর্ক হলো যে 91 সালে যখন ইয়া হয়, বন্যা হয়, তখন আমি রংপুরের একটা ব্যাটালিয়নে চাকরি করতাম এবং আমার এলাকা ছিল এটা, যে কোনো রকম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট দিতে হলে এখানে 2টি উপজেলা আছে। এটা আমি সিনিয়র ক্যাপ্টেন ছিলাম তখন, মেজর হওয়ার কথা। তো এই যে এলাকাটা ছিল আমাদের ব্যাটালিয়নে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো যখনই বন্যা ত্রাণ অপারেশন শুরু হলো, আমি তখন আমার জনবল নিয়ে রেশন টেশন নিয়ে এখানে চলে আসলাম। এখানে এসে দেখলাম যে আমি কামালপুরের যুদ্ধ সম্পর্কে শুনছি, মুক্তিযুদ্ধের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা যুদ্ধ, যেটার কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। আচ্ছা আচ্ছা। আমি অনুপ্রাণিত ছিলাম যে আমি জিয়াউর রহমান দ্বারা কমান্ড করা একটা যুদ্ধের প্রকৃত অবস্থা বই পুস্তকে অনেক পড়েছি, আমি অন গ্রাউন্ডে যা দেখব। তো ওইখান থেকে আমি অনেক রাস্তা, কিছু হেঁটে, কিছু নৌকায়, এরকম করে পাড়টার হয়ে আমি কামালপুরে আসছিলাম সেই সময়, সেই 91 সালে। তো এটা করতে যাই ওইখানে আবার সেই সময় যে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, উনি এক্স সোলজার, জাস্ট একটা সৈনিক ছিলেন। উনি মুক্তিযুদ্ধ করছে, লোকজনের কাছে পপুলার হয়ে গেছে। সে প্রথমে ইউনিয়নের চেয়ারম্যান, পরে উপজেলার চেয়ারম্যান, তারপরে এমপি। ভদ্রলোকের নাম কি ছিল? গোলাম হোসেন। গোলাম হোসেন, হ্যাঁ, এটা জাতীয় পার্টির উনি, আচ্ছা। বাট উনি বেসিক্যালি ছিল বিএনপির। বিএনপি থেকে নমিনেশন না দেওয়ার কারণে ওই সময় ওই কি আজিজর বা এরকমের নামে একজনকে তখন নমিনেশন দিলে উনি তখন জাতীয় পার্টি থেকে দাঁড়ায়। আপনি বলছিলেন জিয়াউর রহমান ওই এলাকার যুদ্ধকালীন সময় সেক্টর কমান্ডার দায়িত্ব ছিলেন। হ্যাঁ, উনি এই যে কামালপুরের যে যুদ্ধটা, এটা পরিচালনা উনি ব্রিগেড কমান্ডার, জেট ফোর্স করে এই যুদ্ধটা। আচ্ছা। তা আমি তখন এটা দেখতে যাই, সব দেখলাম। তখনও আমি ওইখানে ওই যুদ্ধের অনেক কিছু দেখেছি, যে এখনো বোঝা যায় যে এখানে যুদ্ধ হয়েছিল, ওইখানে এলএমজি ছিল, এখানে মেশিন গান ছিল। এদিক দিয়ে সম্পর্কে আপনি দুই একটা যদি বলেন, 71 সালে জিয়াউর রহমানের সেক্টর কমান্ডারের নেতৃত্বে। আচ্ছা, জিয়াউর রহমানের এই হলো একটা যুদ্ধ আমি দেখতে গেলাম। আশ্চর্য ব্যাপার হলো যে আমি রৌমারিতে যখন গেছি, তখন যা দেখলাম যে একটা মানুষ যে রাইফেল শুটিং প্র্যাকটিস করে, ওটা একটা ফায়ারিং রেঞ্জ বলে, অনেক উঁচু, একটা হয়তো 15-20 ফিট উঁচু একটা দেয়াল। ওইটা দূর থেকে ওই দেওয়ালের মধ্যে মাটি থাকে, ওর মাটির উপরে সব টার্গেট লাগানো থাকে, সেটা দিয়ে সবাইকে ফায়ারিং প্র্যাকটিস করানো হয়, স্টপ বাট বলে এটাকে। তা আমি ওই রকম একটা জিনিস দেখলাম। তা স্থানীয় লোক যারা জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারে, কেউ পারে না। পরে পাইলাম ওইখানকার স্থানীয় স্কুলের হেডমাস্টার, উনি মুক্তিযোদ্ধা। উনি বললো যে এইটা তো আমরা মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং করছি, জিয়াউর রহমান ট্রেনিং দিছে। জিয়াউর রহমান কোথায় আসলো? জিয়াউর রহমান এখানে একটা ক্যান্টনমেন্ট করছিল, এই জায়গাটাকে মুক্ত অঞ্চল ঘোষণা করছে। মানে মুক্তিযুদ্ধের কোদালকাঠি নামে একটা এলাকার যুদ্ধ আছে, কোদালকাঠি যুদ্ধ, এটা অনেক বড় একটা যুদ্ধ। এবং এই এলাকায় পাঞ্জাবিরা অনেক চেষ্টা করছে, দখল করতে পারেনি, দুর্গম। তারপর এখানে ফর্টিফাইড ছিল। তো ওইখানে জিয়াউর রহমান এটা দখল করার পরে ওনার তো প্রথমেই এম ছিল যে আমি বাংলাদেশের একটা সরকার আছে, যে সরকার গঠিত হয়েছে এনাদের চাপে। এই আর্মি হয়েছে যারা 25 জন বা 27 জন প্রথম বিদ্রোহ করেছিল, তাদের চাপে সরকার কিন্তু তখন একটা গঠিত হয়েছে। এবং সেই সরকারের আর্মি হিসাবে তখন কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে জেনারেল ওসমানীকে সিএনসি করে। তো সরকার গঠিত হয় মুজিবনগর সরকার, সেটার কথা বলছেন? সেটার কথা বলছি, 17 এপ্রিল। হ্যাঁ, এবং ওনার এটা কিন্তু ওনার কনসেপ্ট যে আমাদের জায়গা দখল করতে হবে। এবং জায়গা দখলের ওনার প্রথম স্টেপ হচ্ছে মার্চ মাসের হলো ঘটনা, এপ্রিল মাসের দিকে বেলুনিয়া বালজ, এটা বেলুনিয়া বলে, এটা 12 মাইল একটা জায়গা ইন্ডিয়ার মধ্যে ঢুকানো, উনি ওইটা দখল করছিল, উনি ওনার সাথে আরও লোক নিয়ে। এবং পরে থাকতে পারে নাই। মানে ওনার প্রথম এমই ছিল যে বাংলাদেশ সরকার গঠন হয়েছে, এটা ভূমি লাগবে, জনগণ লাগবে, তাহলে আমরা দেশ। কিন্তু ওইটা পাকিস্তান সম্মিলিত আক্রমণ করে, এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল হামিদ তখন ফেনীতে হেডকোয়ার্টার করে দখল করছে এটাকে, এয়ার, ট্যাঙ্ক এবং আর্মি দিয়া। তো ওনার ওই প্রচেষ্টাটা শেষ হওয়ার পর রৌমারিতে উনি একটা মুক্ত অঞ্চল গঠন করছে জিয়াউর রহমান। এইটা আমি বিস্তারিত দেখলাম, এবং এইটা উনি কোথা দিয়ে আসতো, কী কী করতো, সব জায়গায় আমি দেখলাম। আমি অ্যামেজড হলাম যে এইখানে এই ইতিহাসটা কেউ জানে না কেন। তারপরে আমি রৌমারিটা হচ্ছে জিয়াউর রহমানের স্মৃতিধন্য একটা এলাকা, এবং 71 সালে ওনার যুদ্ধকালীন সময় উনি ওখানে ছিলেন, উনি ওখানে প্রশিক্ষণ এবং যুদ্ধ পরিচালনা করেন। ওইখানে যে স্কুল আছে, ওই স্কুলের মাঠে প্রশিক্ষণ হতো, স্কুলের একদম সামনেই লেখা ছিল রৌমারী সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে আর সেনানিবাস থাকে নাই না, ওইটা তো টেম্পোরারি একটা ব্যাপার। আচ্ছা, আমি আপনার কাছে আবার ফিরে যাই, আমরা অন্যদিকে না যাই। সেটা হচ্ছে 2001 সালের যে আপনার ওই মানে আপনার যে বড়াইবাড়ির যে যুদ্ধটা, ওইটার প্রেক্ষাপটটা আপনি একটু কখন শুরু হলো, কিভাবে হলো, এবং কি জেনেছেন আপনি? আচ্ছা, এটা তো আপনি পদোয়ার থেকে তো ডিসিশন হলো যে তারা বড়াইবাড়ি দখল করবে, তারা বলতে বিএসএফ। এবং তখন এইটা দুইটার একটা এক্সচেঞ্জ হবে, এটা ছিল তার এম। এবং তারা ওই রকম কিন্তু তড়িঘড়ি কিনে অ্যাটাক করে ফেললো। অ্যাটাক যে হচ্ছে এই সময় যে ঘটনাটা ঘটছে, তারা তো তার কাটার বেড়া খুলে তার কাটা কেটে ভিতরে ঢুকছে।
তো ঢুকলে বাড়িতে ঢুকছে, বড়াইবাড়ি এলাকায় ঢুকতেছে, ওরা আবার খাল পার হইতে, নদী পার হইতে হয়। তো ওই নদীর পারে এইখানে লোকজন যে ধানের চাষ করে, তো ধান চাষের ইয়েটা হলো কি যে রাত্রিবেলায় ওরা ধানের জমিতে পানি দেয়। আর পানি দেওয়ার ব্যবস্থা তখন ছিল, এই যেমন শ্যালো টিউবওয়েল তখনও হয় নাই, এটাকে বলে প্যাডেল পাম্প। মানে ওটা করার ওরা সিস্টেম আছে, ওটাকে একটা পাইপ দিয়ে গর্ত করে, তার মধ্যে একটা বাঁশের সব গিট ছুটে ওই বাঁশটা ঢুকায় দেয়। আর এই বাঁশের মাথায় পাইপ দিয়ে এইখানেই এই পায়ে এর দাঁড়ায় দেয়, একটা বাঁশ এরকম ধরে এই পাড়ায় ডান পা একবার বাম পা একবার প্রেসার করে আর পানি বেড়ে, প্যাডেল পাম্প বলে এটা, নিজস্ব পদ্ধতি। হ্যাঁ, ওই এলাকায় এটা সে সময় বহুত প্রচলিত ছিল। তো এই পাম্প সবাই পরিবারই এটা করে, নিজেরা সবাই এসে পাম্প দিচ্ছে, কেউ খাবার দিয়ে যাচ্ছে, অথবা বাড়ির মেয়েরা পর্যন্ত এটা করে। তো যাই হোক, ওখানে যেটা আমি অনেক রকম কাহিনী বলে যে ওইখানে দুইজন লোকের নাম আসে, যে দুইজনকে তারা জিজ্ঞেস করছিল। এখন জিজ্ঞেস করার ব্যাপারে যখন আমি ডিপ গেলাম, তখন দেখলাম যে ওইখানে লালমিয়া নাম আসে, একটা নাম আসে, কিন্তু লালমিয়া, এবার আমি তো গত বছর গিয়েছিলাম ওইখানে মিনহাজ নামে যে ছেলেটার কথা আসে, ছোট একটা ছেলে। তো মিনহাজ হচ্ছে ওর মা, ওখানে ওই যে পানি পেট্রোল পাম্প দিতেছে, ও ওইখানে গেছে মাকে খাবার টাবার দিতে, তখন মা ওকে রেখে চলে আসছে, ও একা ছিল তখন। তো ও বলতেছে যে আমি দেখি যে বিএসএফ আসতেছে, চেহারা দিয়ে কথাবার্তা যারা নন বেঙ্গলি টাইপ। তো ওর সাথে যখন কথা হয়, সে বাংলায় কথা বলছে, মানে ওখানে তো বাঙালি ছিল বলে আমি স্পষ্ট বুঝলাম যে তারা বিএসএফ আমাদের বিডিআর ক্যাম্প খুঁজতেছে। তা আমি দেখলাম তো মহাবিপদ, আমাদের লোকজন তো, আর বর্ডার এলাকার লোকজন কিন্তু বিডিআরের সাথে খুবই সম্পর্কিত, কারণ ওরা কেউ স্মাগলার আছে, কেউ আছে দেশপ্রেম আছে ওদের, কারণ ইন্ডিয়ার লোক বিএসএফ তো সবসময় আমাদের বাংলাদেশ সিটিজেনরা হত্যা করতে থাকে, এই জন্য তারা খুবই ইউনাইটেড এবং বিডিআরকে হাইলি সাপোর্টিভ এই লোকগুলা। তো ও তখন যে মিনহাজ ওরা যখন পার হয়ে গেছে, যেটা মিনহাজ মুখ থেকে শোনা, গত বছরও আমি মিনহাজকে ওখানে পেয়েছি, এবং মিনহাজকে আমি আগেই চিনি, কারণ মিনহাজ জয়েন করেছিল রংপুর ব্যাটালিয়ানে। তখন ওই ব্যাটালিয়ান যে সেক্টরের আন্ডারে সেখানে আমি জিটু ছিলাম, তখন ওকে আমি দেখছি। তো মিনহাজ তখন গতবারও সে গেছিলো, কিন্তু বড়ইবাড়ি ডেতে আমরা 25 জন আর্মি অফিসার গিয়েছিলাম। তো মিনহাজের সাথে কথা হলো আবারও নতুন করে, ও বললো যে জি স্যার, আমি যা শুনছেন এইটাই। আমি এসে ক্যাম্পে খবর দিলাম, ক্যাম্পওয়ালারা তখন সজাগ হয়ে গেল। ক্যাম্পে গতকাল পরশুদিনও একটা টকশোতে আমি ওই সময়ের যে জামালপুর ব্যাটালিয়ন কমান্ডার, ওনার সাথে একটা টকশো করলাম আমি। তো ওইখানে ওনার যে ভাষ্য, সেটা হলো যে এই পদুয়ার ঘটনার কারণেই আমাদের একটা অ্যালার্ট দেওয়া হয়েছিল যে তোমরা সচেতন থাকো, যাতে এখানে যে কোনো জায়গায় আক্রমণ হতে পারে। তো ওনারা ভালো করেই জানে যে এই জায়গায় একটা আক্রমণ হওয়ার চান্স বেশি, কারণ এখানে আমরা একটা জায়গা, ক্যাম্পের লোককে আগে থেকে অ্যালার্ট ছিল, ক্যাম্পের লোকরা তো সবাই অ্যালার্টই ছিল, কারণ সবাইকে তো বলা হয়েছে কিছু হইতে পারে, কিন্তু এখানে যে এত বড় আক্রমণ হবে সেটা হয়তো তারা ওইভাবে করে নাই। বাট মিনহাজ যখন খবর দিল, তখন ক্যাম্পের যারা কতজন সৈন্য ছিল ক্যাম্পে? ওরা টোটাল সেদিনও আমি শুনছি যে টোটাল 11 জন ছিল, তার মধ্যে কুক যারা, তাদের তো আবার অস্ত্র থাকে না, আর একজন ছিল হচ্ছে বিডিআরের গোয়েন্দা বাহিনী একজন লোক ছিল, এই মিলে ফাইটার ছিল 8 জন। তা 8 জনের মধ্যেই ব্যাটালিয়ন কমান্ডার যেটা করছে, সবচাইতে বিপজ্জনক জায়গা হিসাবে এখানে সে একটা মেশিন গান দিয়েছিল এই জায়গায়। এইটা হলো বিরাট একটা ডিসিশন উনি নিছেন, এবং সাধারণত ক্যাম্পের কমান্ডার একজন হাবিলদার থাকে, বাট ওইখানে সে দিছে একজন নায়েব সুবেদার। তো এই থাকাতে হয়েছে কি, উনি এসে এগুলো অর্গানাইজ করছে, এলএমজি পোস্টকে এমজি পোস্ট হিসাবে রূপান্তর করছে, এবং ওইখানে উনি এটা পজিশন ঠিক করছে, করে রেডি হয়ে আছে। যখনই ওই মিনহাজ খবর দিচ্ছে, তখন সবাই রেডি হয়ে গেছে, এবং এলাকার কিছু এক্স বিডিআর, আনসার ভিডিপি টাইপ, তারাও কিন্তু সাহায্যে চলে আসছে, যদিও অস্ত্র নাই, তারাও সাহায্য করতে চলে আসছে। এবং তখন তারা দেখলো যে রাত হয়তো 12টা-1টার দিকে ওরা ঢুকছে, তারা ও যে ভুল দেখাই দিছে যে ক্যাম্পটা ওইটা, সেটা একটা স্কুল ঘর বা কিছু, তো ওরা ওইখানে যেয়ে ওরা কিন্তু অনেক সময় লেগে গেছেন, পথ হারাই ফেলছে। বাট তাদের মিনহাজ ওদেরকে ভুল পথে পরিচালিত করছে, বিএসএফকে। এই খবরটা আমরা জানি আগে থেকেই, এটা একটা বড় গল্প। তারপরে কি হয়েছে যে ওরা তো গেছে ইতিমধ্যে বিডিআর প্রস্তুতি নিয়ে, বিডিআর প্রস্তুতি নিয়েছে, এটা তো কেউ বিএসএফ তো টের পাচ্ছে না, কিছুই জানে না। তো ওরা কি করছে, এই গ্রামে আগুন লাগাই দিছে। গ্রামটা তো দখল করতে হবে, কারণ এই লোকজনকে সরাইতে হবে। তো লোকজন সবাই ভেঙে গেছে ওখান থেকে। তো তারা তারপর ওইটা করে আস্তে আস্তে ক্যাম্পের দিকে আসছে। তো ক্যাম্পের দিকে আসলে ততক্ষণে মনে হয় লোকাল ব্যাটালিয়নের কেউ হয়তো তাদের সাথে গাইড ছিল, আর এদিকে আবার সকাল হয়ে যাচ্ছে, ততক্ষণে বিডিআর ক্যাম্পটা পরিষ্কার দেখা যাচ্ছিল। তো এখন আমরা তো বিডিআরের সৈনিকদেরকে সেনাবাহিনী প্রশিক্ষণ দেয়, তো নিয়ম হলো যে আমি যদি ডিফেন্সে থাকি, তাহলে আমাকে যে আক্রমণ করতে আসবে, লাইন ধরে এরম করতে করতে আসে, তো এরা 30 থেকে 35 মিটার দূরে থাকতে বা গজ দূরে থাকা পর্যন্ত কোনো রকম শব্দ করা যাবে না, কিছু করা যাবে না।
এটা হলো ফায়ার ডিসিপ্লিন বলে একে। কারণ হলো যে আমি যদি 100 গজ দূরে থাকতে আমি ফায়ার করি, কারো গায়ে লাগতে পারে নাও পারে, কিন্তু এটাকে বলা হয় হচ্ছে কিলিং জোন। অ্যাট দি সেম টাইম আরও একটু কাছে আসতে দিলে সে আমাকে টের পায়, আমার লোকেশনের উপর কিন্তু সে গ্রেনেড থ্রো করতে পারবে। এই যে গ্রেনেড থ্রোয়িং রেঞ্জের দূরে আর সবচেয়ে নিকটতর দূরত্ব হলো 35 মিটার মতন। 35 মিটার। হ্যাঁ, তো এইখানে আসার সাথে সাথে তখন এখানে কমান্ডার অর্ডার দিচ্ছে, সবাই তো রেডি, ফায়ার। আচ্ছা, এই যে ফায়ার করছে তখন ওদের যে ফার্স্ট ওয়েভ সবাই ক্যাজুয়ালিটি হয়েছে, তার মধ্যে কিছু হয়তো মারাও গেছে। এটা দেখে তখন তারা দেখছে এখান থেকে তো যাওয়া যাবে না, ওরা তখন শিফট করে আবার, এটা ছিল হচ্ছে যে যদি সামনের দিক পূব দিক তাকায় তাহলে এটা দক্ষিণ দিক থেকে অ্যাটাকটা হয়েছে প্রথমে। অ্যাটাক সাধারণত একটা সাইড থেকে হয়, তো ওরা আবার কী করছে, ঘুরে আবার এই উত্তর দিকে আসছে, উত্তর দিকে এসে উত্তর দিক থেকে অ্যাটাক করছে, সেটাও একইভাবে প্রতিহত হয়েছে। কিন্তু এই যে ওইখানে যেখানেই তার প্রতিহত হয়েছে সেখানে কিন্তু তার মাটিতে শুয়ে শুয়ে ফায়ার করতেছে, আর তাদের কাভারিং ফায়ার দিচ্ছে ওই তার কাটার ওইখান থেকে, মোটর শেলিং হচ্ছে, এমজি ফায়ার হচ্ছে। তো এর মধ্যে তখন ফায়ার, ওরা তখন বলে যে কোনো দিক দিয়ে কিছু হচ্ছে না, তাহলে সামনে থেকে আক্রমণ করো, যেটা সাধারণত কোনো দিনও করা হয় না। ওরা তাও করছে। তো এটাই করতে যা কী হয়েছে, সবাই ক্যাম্পে উঠতে পারে নাই, কেউই পারে নাই উঠতে। এই যে অতটুকু দূরে কিন্তু তারা সব অস্ত্র তাক করে ফায়ার করতেছে, শুয়ে আছে। তো ফায়ার করতে করতে তো একটা সময় তাদের গুলিও নাই, বিএসএফের, ওরা ওই রকম অবস্থায় আছে, আর খালি হইচই করতেছে তোমরা ক্যাম্প ছাড়ো, তারা দখল করতে চায়। আর এদিকে ঘটনা ঘটছে, যখনই এখানে গুলাগুলি শুরু হয়েছে তখন এই ব্যাটালিয়ন কমান্ডার উনি জেনে গেছেন। আর ব্যাটালিয়ন কমান্ডার একটা সুবিধা ছিল যে ওই ব্যাটালিয়নে বছরে একবার করে একটা হয়, অ্যানুয়াল ফিটনেস ফর ওয়ার ইন্সপেকশন, মানে এই ব্যাটালিয়নটা যুদ্ধের জন্য কতটুকু প্রস্তুত এটার জন্য একবার করে পরীক্ষা হয় বছরে। তো ওনার ব্যাটালিয়নের এইটা হওয়ার কথা ছিল নেক্সট ডেতে, সেই জন্য সবাই রেডি ছিল। তার সম্পূর্ণ অস্ত্র, গোলা বারুদ ইয়েতে থাকে, অস্ত্রাগারে থাকে, কিন্তু ওইটা সব তুলছে উনি। আর সবাই তো রেডি ছিল, ওই যে পিছনে যে হাইপার সাইকেল, ওইটা ড্রেস সব কিছু রেডি, বলার সাথে সাথে সবাই রেডি হয়ে গেছে। এবং উনি নিজে রওনা দিচ্ছে, রওনা দেওয়ার সময় ময়মনসিংহ সেক্টরে চেষ্টা করছে যোগাযোগ করতে পারে, বিডিআর হেডকোয়ার্টারে উনি কথা বলতে পারছে, এবং বাই দিস টাইম বিডিআরের ডিজি পর্যন্ত ওনার সাথে কথা হয়ে গেছে। আর বিডিআরের সেটের একটা সুবিধা হলো যে একদম বিওপি পর্যন্ত কথা বলা যায়, বিডিআরের ডিজি যদি চায় বিওপিতে কথা বলতে পারবে। তো এটা অত মানে সিক্রেট কোনো নেট না, মানে এটা এমন যে এফএম রেডিও দিয়েও ধরা যায় এরকম টাইপ। তো খবর তো দিয়ে দিছে। উনি তখন ওই যে রওনা দিলেন জামালপুর থেকে, এবং উনি বললেন বিওপিকে যে তোমরা ক্যাম্প ছাড়বা না, কারণ উনি তো জানে যে এই ক্যাম্প ছাড়লে ওরা তো এইটা দখল করে ওইটা যাবে। তো সেজন্য তোমরা ক্যাম্প ছাড়বা না, আমি আসতেছি। উনি তখন রওনা দিলেন, উনি 9:30 10টা এরকম সময়, কারণ তখন তো জামালপুর থেকে ওখানে যাইতে 3টা বা 4টা ফেরি পার হইতে হয়, রাস্তা ওরকম ভালো না। তারপরে উনি এই বিওপির পিছনের যে জায়গাটা আছে, একটা বাজারের নাম হলো কর্তিমারি বাজার, রৌমারির একটা বাজার, ওই পর্যন্ত উনি আসতে পারছেন। তারপরে তো আর রাস্তা নেই, আমি নিজেও গেছি হেঁটে হেঁটে, আমি রৌমারি থেকে হেঁটে হেঁটে এই বিওপিতে গেছি, এবং এই পদোয়া গ্রাম আমি খুব ভালো করে দেখছি, লোকজনের সাথে কথা বলছি ওই সেই সময় 91 সালে। এখানে একটা ঘটনা, আপনি ওই দিনকার ঘটনাটা আবার একটু বলেন। হ্যাঁ, তারপরে কি হলো যে উনি ওখান থেকে রওনা দিলেন, এরা তখন এই পজিশনে আছে। বাই দিস টাইম কী হয়েছে, যে এমজি পজিশনের যে নায়েব সুবেদার উনি মারা গেছেন। তারপর আরেকজন সৈনিক, এটা পরে মারা গেছে, মানে ও মারা গেছে। মারা যাওয়ার পরে কিন্তু সবসময় এই সমস্ত মেশিন গানে কিন্তু সেকেন্ড ম্যান থাকে, বা ওই গ্রুপের আরেকজন থাকে। তো যাই হোক, ওরা কিন্তু ফায়ার চালা যাচ্ছে। তো একটা পর্যায়ে এমন হয়েছে, আমাকে ব্যাটালিয়ন কমান্ডার যেটা বললো, যে একটা পর্যায়ে ওরা কী করছে, বিওপিটা তো ছোট্ট, ওরা তখন কী করছে, বিওপিকে কেন্দ্র করেই ওরা স্প্যান আউট হয়ে গেছে, ছাড়াই গেছে একটু পিছনে এসে বিএসএফ না বিডিআর, আচ্ছা, তারা বিএসএফকে কন্টেইন করে আছে। তো উনি যখন আসবে, বিএসএফকে ঘিরে ফেলছে, বিএসএফ তো একদম বিওপিটাকে ঘিরে ফেলছে চারদিক দিয়ে। কিন্তু বিএসএফকে কি বিডিআর ঘিরতে পারে না? মানে পজিশনটা কিরকম ছিল? বিডিআর ছিল ক্যাম্পে, আর বিএসএফ ছিল চারদিকে। কিন্তু ওদের যে পিছন সাইডটা কিছুটা খোলা ছিল, কারণ পিছন দিক থেকে তো অ্যাটাক করে নাই। আচ্ছা, তো এই পিছনে একটু সরে এসে ভালো ভালো জায়গা দেখে, আর এলাকার লোকজন তো টেন্স কাটছে, ওরা পজিশন নিছে, এবং বিএসএফকে ওরা ধরে রাখতে পারছে, বিএসএফ ক্যাম্পে উঠতে পারে নাই। এইরকম একটা পরিস্থিতিতে ব্যাটালিয়ন কমান্ডার হাজির 9:30টার দিকে, এবং ওনার সাথে মোটর ছিল। তো এখনও কিন্তু বিডিআরের সৈনিকরা ভাবছে যে চারদিক দিয়ে ঘিরে রাখছে, আমাদের তো মেরে ফেলবে। এই কথাগুলো আবার বলতে হচ্ছে ব্যাটালিয়ন কমান্ডারকে, বলছে কোনো ভয় নাই, আমি আসতেছি। তো এই ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহিরুজ্জামান ওনার নাম, একজন পদাতিক বাহিনীর অফিসার। উনি তখন ওইখানে যে ওনার কিন্তু ওই বিওপি পর্যন্ত যাওয়ার কোনো রকম বাধ্যবাধকতা নাই, যে ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল, ব্যাটালিয়নের সিও। তো উনি কিন্তু গেছে, যেহেতু বিডিআর সৈনিকদের বলছে যে তোমরা ক্যাম্প ছাড়বা না আমি না আসা পর্যন্ত। তো তারপরে উনি ওইখানে যায় এই মোটর ফায়ার শুরু করছে। তো
তো মোর্টার যখন ফায়ার শুরু করছে তখন কিন্তু বিএসএফের মধ্যে একটা ভয় আসছে, কারণ তাদের উপরে তখন ফায়ার পড়া শুরু হয়েছে। উনি তো চোখে দেখছে, দেখে দেখে ফায়ার করতেছে। তো ফায়ার করলে তখন ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করলে উনি এই সৈনিকদেরকে নিয়ে ক্যাম্পে উঠতেছে। তা ওই ক্যাম্পে ওঠার সময় ওনার সাথে যে রানার ছিল, যে ছেলেটা মাহফুজ দাম, তার গুলি লাগলো একদম মাথায় এবং ওখানেই মারা গেল। কিন্তু উনি বুঝতে দেয় নাই কাউকে। উনি কিন্তু সাথে করে ওনার মেডিকেল অফিসার নিয়ে গেছিলেন, আর অফিসার ছিল না। মেডিকেল অফিসারকে উনি গেলে একটু ইশারা দিয়ে বললো যে ও তো ইনজিওর্ড, ওকে পিছনে নিয়ে যাও, ওর সেবা শুশ্রূষা করে সুস্থ করো। আসলে কিন্তু সে মারা গেছে তখন, এবং যখন মারা যায় তখন একবারে ওনার কোলের উপর মাথা রেখে মারা গেছে। এইটার পরে উনি ক্যাম্পে দখলের জন্য এই লোকজন নিয়ে ক্যাম্পে উঠছে। তো ক্যাম্পে উঠতে নিয়ে ওনাকে এম করে গুলি করা হয়েছে। যেগুলো ওনার সাথে যা ওয়্যারলেস অপারেটর ছিল, সে ওয়্যারলেস সেট পর্যন্ত মানে ভেঙে গেছে। তো যেমনি হোক উনি ক্যাম্পে উঠে গেছে, সবাই ক্যাম্পে উঠছে। আর ওই যে মোটরের যে ফায়ার হয়েছিল, এই জন্য বিএসএফ একটু পিছনে গেছে, এবং তারা টের পাচ্ছে যে এত বড় একটা ওয়্যারলেস সেট এত বড় এন্টেনে নিয়ে আসছে। তো ওরা সবাই টের পাইছে যে এখন তো কমান্ডার চলে আসছে, এদের সাথে পারা যাবে না। তখন তারা ভাগো রব শুরু করলো। তো এই সময় ওটা একটা বিরাট ওরা ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা আমাকে বলছে ফ্ল্যাগ মিটিংয়ে, যখন আমি তুরা সেক্টরের সাথে কথা বলি, ওদের একজন অফিসার বলছে তখন ঘটনা যেটা ঘটছে তোমরা এটা না করলেই পারতা। মানে কী হয়েছে বলে, আমাদের লোকজন ফেরত আসতেছে, ফেরত আসে ইন্ডিয়ার ঢোকার রাস্তা হলো তার কাটার একটা গেট, তো সব তো গেট দিয়ে ঢুকতেছে। তো এই মেশিন গান হচ্ছে কনসেন্ট্রেটেড টার্গেটে ফায়ার করার, পিন পয়েন্ট টার্গেট না। যেমন রাইফেল দিয়ে একজনকে গুলি করা যায় একটা পয়েন্টে, কিন্তু এই মেশিন গানের হলো একটা এরিয়া টার্গেট থাকে। তো ওইটা একটা এরিয়া টার্গেট পাইছে, বেশি দূরেও না। এর রেঞ্জ হলো 800 মিটার, এটা মানে 500 থেকে 550 হবে। তো ওরা তো ওখানে একদম মানে যখন বিএসএফ ফিরে যাচ্ছে তখন ফায়ার করতেছে, তখন পিছন দিক থেকে এই পুরা বাল্ক অফ সোলজারের পিছনে ফায়ার করছে। এইটাতে ওরা অনেক মারাও গেছে, অনেক ক্যাজুয়ালিটি হয়েছে। মানে একজন লোকও গুলি লাগা ছাড়া ছিল না, যেটা ওরা বলছে তোমরা এই কাজটা নির্দয়ভাবে করছো, এটা করার দরকার ছিল না। তো যাই হোক, আমরা যে বলি ওদের অনেক সোলজার মারা গেছে, সবার ডেড বডি তো পাওয়া যায় নাই। আর যেগুলো পাওয়া গেছে সেটা কিরকম, ওই সময় কিন্তু টাইম ম্যাগাজিনে একটা ছবি আসছিল, আপনারা সাংবাদিক জানবেন, যে একটা বাঁশের মধ্যে হাত আর পা বাঁধে ওর মধ্যে নিয়ে নিচ্ছে, এবং এটা বাংলাদেশকে তারা ডিফেম করার চেষ্টা করছে। কিন্তু এই ঘটনার পরের ঘটনা হচ্ছে যে পার্লামেন্টে, ইন্ডিয়ান পার্লামেন্টে ওইটা বলছি, কারণ আমি তখন আমার একটা ব্যাটালিয়ান আমি থেকে খাগড়াছড়ি থেকে কুমিল্লায় নিয়ে আসছি। তখন আমি একা, আমার তেমন আর কাজ ছিল না, অত ব্যস্ততা নাই। আমি এদের এখন কে কোথায় থাকবে, তাদের অন্য ব্যাটালিয়ান থেকে জিনিসপত্র বুঝে নেওয়া, এগুলো করছিলাম। হঠাৎ করে আমি দেখি সন্ধ্যা 7:30 বিবিসি সংবাদে এটা বলতেছে, এই পয়লা কি বলে 16 এপ্রিল। আমি তখন এটা শুনলাম, মানে বিবিসি শোনার অভ্যাসটা, যেহেতু হিল ট্যাক্সে চাকরি করতাম, আমাদের একটা অ্যামিউজমেন্ট ছিল যে আমরা 7:30 বিবিসি সংবাদ প্রত্যেক দিনই শুনতাম। 16 এপ্রিল শুনলেন পাদুয়ার ঘটনা, এইটা 18 এপ্রিল আপনি এই ঘটনাটা কিভাবে না, পাদুয়ার ঘটনার সাথে এইটা দুটি মিলেই গেছে আর কি, কারণ একটার সাথে একটা তো ঘটতেছে। কিন্তু বরাইবাড়ির ব্যাপারে যে কথাগুলো হচ্ছে সেগুলো আমাকে বেশি আকর্ষণ করছে, যে ওখানে কি কথা হচ্ছে, পার্লামেন্টে কথা হচ্ছে। আমার মনে হয় 18 তারিখে তো ঘটে গেছে, 19-20 এইগুলোতে চলতেছে আর কি। তা আমি এগুলো শুনতে, ওখানে মে মাসে পার্লামেন্টে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, সেই সময়কার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জয়শঙ্কর, না ওটা হলো যশবন্ত সিং, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যশবন্ত সিং। ওনার বক্তব্য আমি নিজে কানে, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যশবন্ত, উনি বলছিলেন যে আমরা এটা, ওনার যে বক্তব্যটা আমি নিজে শুনেছি, এবং আমি বিডিআর কমিশনে বলছি এটাকে কগনিজেন্স নিচ্ছে কিনা জানি না। তো আমি দেখছি যে ওদের যে উত্তেজনাকর বক্তব্য, বিশেষ করে যারা ফোর্সেস অফিসাররা, এমপি, তাদের যে কথাবার্তা, যে একটু একটা রাষ্ট্র আমার দখল করে ফেললো একটা বিওপি, এত বড় ডিসগ্রেস, এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। বরাইবাড়ির আমাদের জায়গায় আমরা গেছি, ওরা আমাদের এতগুলো, জানি যে 16 জন ভারতীয় সৈন্য ওই দিন যুদ্ধে মারা যায়। ওইটার একদম আমি বাংলাদেশে 3 জন মারা গেছে। বাংলাদেশের 3 জনের মধ্যে 2 জনের আমি বলছি, আরো জনের কথা এখনো বলা হয় নাই। সে কিন্তু আসছে রিইনফোর্সমেন্ট হিসাবে, রংপুর থেকে আসছে ওই ক্যাম্পে আসতে, কারণ ওরা তো এই অবস্থায় তারা ছিলই, সব চলে যায় না কিছু কিছু জায়গায়। পার্লামেন্টের যে আলোচনা, ইন্ডিয়ান পার্লামেন্টের সেটা আলোচনা, এবং এই আলোচনার পরে আমরা বলছি যে 2009 সালের যে ফেব্রুয়ারি মাসে পিলখানা হত্যাকাণ্ড, এটার আমি যে পার্লামেন্ট সঙ্গে কি সম্পর্ক আপনি কিভাবে দেখেন? পার্লামেন্ট ডিসকাশন তো আমি খুব মাইনরিটি শুনতেছি, এমপিরা কি বলে, তারা বলে যে আমাদের এরকম উইদাউট ফায়ারিং একটা বিএপি দখল করে ফেললো, হাউ ডিসগ্রেসিং ইট ইজ। তারপরে আবার তারা আমাদের এখানে, আমাদের জায়গায় আমরা গেছি, আমাদের গুলি করে মেরে ফেললো, এটা সহ্য করা হবে না, গো অ্যান্ড অ্যাটাক বাংলাদেশ। এর সব এমপিরাই যারা ফোর্সেস, তারা এগুলো বলতেছে। তো এটার জন্য লং ওয়ান ডে মনে হয় ডিসকাশন হলো। নেক্সট ডেতে পার্লামেন্টে তখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন যশবন্ত সিং,
ওনাকে আমি দেখছি নিজে, আমি একটা বিওপিতে মানে 3 বিঘা করিডোর ওনার ভিজিট ছিল, আমি যেহেতু G2 ছিলাম, আমি ওনাকে রিসিভ করেছি, ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে, উনি একটা আমাদের ভিজিটিং বুকে সই করেছে, এগুলো সব আমি করছি, ওনাকে গিফট দিলাম, তো ওনাকে তো আমি ভালো করে চিনি। তো এখন ওই ব্যক্তি তো দেখলাম যে এই তো সেই ব্যক্তি পার্লামেন্টে কথা বলছিল, তখন কী বলতেছিল সেইটাই আপনি আর একটু মানে বলা দরকার। সেটা হলো উনি বলতেছে যে ইউ অ্যান্ড মি হ্যাভ দি সেম হার্ট, I am equally attacked. Don't you think that I am feeling like you? But আপনারা যেভাবে বলছেন, the way you are telling, it's not possible. In common, the modern world, a country cannot attack a country for this border skirmishes. But আমি যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছি তোমাদের মতো, তোমাদের কথা দিচ্ছি আমরা রিভেঞ্জ নেব। 2-3 বার বলছে, we will take revenge. We will take revenge. And I am telling you, specially বলতেছে, I am telling you, you will be satisfied. You will be satisfied. আপনি এইটাকে কিভাবে রিলেট করছেন? এখন এইটা যদি পিলখানার সাথে মিলান তাহলে কিন্তু এই কথা হুবহু মিলে যায় যে তারা প্রতিশোধও নিয়েছে এবং স্যাটিসফাই হয়েছে তারা, যে হ্যাঁ ঠিক কামের মতো কাম হয়েছে। একটা রাজধানী হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কানেকশনটা আপনি কিভাবে, এই যে এইটাই তো কানেকশন, আমি পার্লামেন্টে দেখছি। প্রমাণ আছে কি এরকম আমাদের কাছে যে আমরা বলতে পারি যে সঙ্গে ভারতের কানেকশন ছিল? শোনেন, ভারতের কানেকশন যে ছিল এটা তো আমি 47 থেকে ইতিহাস বলতে হবে। এখন বিজেপি এমপিদের কথা শোনেন, তারা অখণ্ড ভারতের কথা বলে। অফিশিয়াল কোনো ডকুমেন্ট আছে আমরা কিরকম বলতে পারি? অফিশিয়াল ডকুমেন্ট তো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বিডিআর ঘটনার পরে যে সমস্ত ডকুমেন্ট দিয়ে প্রমাণ করা যাইত, কারণ তারা যে ইন্ডিয়া থেকে এই সমস্ত কমান্ডো এসেছিল এবং তারা যে আমাদের ভাইদেরকে হত্যা করে চলে গেল, তার প্রমাণ যথেষ্ট ছিল। এবং এই প্রমাণটা যাতে না হয় সেই জন্যই কিন্তু বিডিআর পিলখানাতে আর্মি ঢুকতে দেওয়া হলো না। আর্মি ঢুকলে কিন্তু যারা এসেছিল হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য তার কেউ না কেউ ধরা পড়তো অথবা মরতো। এটাকে এটা একটা বড় আলোচনা। আমরা বিডিআর পিলখানার হত্যাকাণ্ড নিয়ে আবার আপনার সঙ্গে আরেকদিন বসবো। আমাদের অলরেডি প্রায় মানে অনেক সময় পেরিয়ে গেছে। ওই সময় যে বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন গঠন করা হয়েছিল, ওখানে ওই সময়কার অর্থাৎ 2001 সালের যে বিডিআর ডিজি উনি ছিলেন ফজলুর রহমান, উনি কমিশনের প্রধান ছিলেন। হ্যাঁ, এখন আমরা দেখছি কমিশনের কিছু রিপোর্ট আসছে, তদন্ত রিপোর্ট আসছে, আর সেইখানে এই ঘটনাটাকে কি উল্লেখ করেছে যে পাদুয়া এবং রৌমারীর ঘটনার ফলশ্রুতি হিসেবে পিলখানা হত্যাকাণ্ড ইন্ডিয়া ঘটিয়েছে, এমন কিছু ফলশ্রুতি যত শত এখানে যে বিদেশি একটা দেশের ইনভলভমেন্ট ছিল এটা তো তদন্তে আছে। আপনি আমার কাছে যদি বলেন আমি আপনাকে তদন্ত রিপোর্ট দেখাতে, আই হ্যাভ দ্য কপি। ফজলুর রহমান সাহেবের পরিণতি পরবর্তীতে কি হয়েছিল যুদ্ধকাণ্ডে? ওনাকে তো তখন ইন্ডিয়ার চাপে তাকে বিডিআর ডিজি থেকে সরাই দেওয়া হলো। উনি তখন রংপুর ডিভিশনের জিওসি হলেন এবং তারপরে নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো। তারপরে বিএনপি কিছুদিন ক্ষমতায় আসার কিছুদিন পরে ওনাকে তখন বাধ্যতামূলক অবসরে উনি গেলেন। এখন এটা যে কারণেই হোক এই ঘটনা ঘটেছে এরকম। না, এটা কি আপনার মনে হয় যে দুই দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেই বা বজায় রাখার স্বার্থেই বিএনপি ফজলুর রহমানকে রিটায়ার্ড করিয়েছিলেন? শোনেন, রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে ওনাদের অনেক রকমের স্টেক থাকে, তো ওনারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, ওনার ডিসিশন, ওরা তো মিলিটারি ডিসিশন না। মিলিটারি ডিসিশন যে এসপার নয় ওসপার, কিন্তু পলিটিশিয়ানদের ডিসিশন হয় যে একটা স্থিতি বজায় রাখা, একটা দেশের সাথে সম্পর্কে উন্নয়নের করার কথা। আর ইন্ডিয়ার মতো দেশের সাথে তো আমরা ঝরকা বিবাদ করে পারবো না, আমাদের দুর্বলতা অনেক আছে। আমরা তো ইরানের মতো না যে আমেরিকাকে ফাইট দেব। তো এটাও যদি কোনো দিন হয় তখন কিন্তু এই সরকারই ওই ফজলুর রহমানকে সেনাপ্রধান বানাইতো যদি ইরানের মতন অবস্থা আমাদের হতো। কিন্তু এটা এখনও দেখেন, এখনও জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ না, এটাই আছে। সেটা তো একটা অন্যতম ব্যাপার, কারণ ওরাও কিন্তু ইরানও কিন্তু জাতিগতভাবে। আমরা অনেক অন্যদিকে আলোচনা চলে যাচ্ছে, আমরা আর সময় নেব না। জনাব মহসিনুল করিম, আপনি অনেক ডিটেল বললেন যে বিষয়গুলো অনেকেরই অজানা ছিল। আমরা সবকিছু ভাষাভাষী জানি। আজকে আর দীর্ঘ না করে প্রিয় দর্শক, কিছু জিনিস আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই খুব সংক্ষেপে। সেটা হলো যে আমি যখন 91 সালে ওইখানে গিয়েছিলাম, আমি তখন দেখলাম যে এখানের বিডিআররা হচ্ছে রংপুর ব্যাটালিয়নের, এবং রংপুর থেকে এখানে আসা 5-6 ঘন্টা না আরও বেশি সময়, একদিন লেগে যাবে। তো এরকম অবস্থা, এবং ওটা দুর্গম জায়গা, মুক্তিযুদ্ধ নিয়ে আমি অলরেডি বর্ডার টর্ডার ঘুরছি। আমি দেখলাম যে এটা যদি কেউ ইন্ডিয়া যদি অ্যাটাক করে সবগুলো বিএপি নিয়ে যায়, রংপুর থেকে এসে কিছুই করার নাই। তার মানে যেহেতু এটা ল্যান্ডে জামালপুরের সাথে সম্পর্কিত, এটা জামালপুর ব্যাটালিয়নে দেওয়া উচিত। তখন দেখলাম যে মিলিটারির যে যুদ্ধ পরিকল্পনা সেটা তো রংপুর ডিভিশনের আন্ডারে। আচ্ছা আচ্ছা। আর জামালপুর তারপরেরটা হলো সাভার ডিভিশনের আন্ডারে। তো যাই হোক, তখন আমি
চিন্তা করলাম যে এটা চেঞ্জ করতেই হবে, কারণ এটা কোনো না কোনো সময় এটা ঝামেলা হবে। দেন আমি চেষ্টা করলাম যে জিওসিকে আমি এখানে আনতে পারি কিনা, ওই যে নাম সামি, এবং আমি সক্ষম হলাম, ওনাকে আনলাম, ওনাকে আমি ব্রিফ দিলাম, এবং ব্রিফটা ছিল বন্যার উপরে, কিন্তু আমি একটা পোর্শনে রেখেছি যে এখানে স্ট্র্যাটেজিক্যাল লোকেশন হিসাবে মুক্তিযুদ্ধে এর জায়গাটা কীরকম ছিল। তো উনি ভালো করে শুনলেন, শুনে বলে কী বললো আবার বলো, ওনাকে ভালো করে বুঝাইলাম যে স্যার এটা বিডিআরের হলো রংপুর ব্যাটালিয়ান, যেটা জামালপুর হলে পরে তার দেখেন ফাইট, আপনার আন্ডারে এটা দেওয়া হয়েছে, এটা দখল করে নিলে আপনি কী করবেন, রংপুর থেকে এসে তো কিছু করতে পারবেন না। সেই জন্যে আর্মির যে অর্ডার অফ ব্যাটেল আছে, সেই ব্যাটেলিয়ানের আপনি এই দুইটি উপজেলাকে আপনার বাদ দিয়ে দিতে হবে, এটা চলে যাবে সাভার ডিভিশনের আন্ডারে, আর ব্যাটালিয়ান হিসাবে এটা চলে যাবে জামালপুরের আন্ডারে। তখন উনি সব শুনে টেনে বললো যে ঠিক আছে তুমি একটা চিঠি দাও, আর এই যে ম্যাপ ট্যাপ যা ছিল উনি নিয়ে গেলেন, এবং আমি এটা ফলো করছি। পরে এটা কয়েক বছর লাগছে, ততদিনে এটা চেঞ্জ হয়ে এই এলাকাটা জামালপুর ব্যাটালিয়ানের আন্ডারে গেছে, এবং জামালপুর আন্ডারে গেছে জন্যেই জামালপুরের ব্যাটালিয়ান কমান্ডার পার্সোনালি ইনভলভ হয়ে এই যুদ্ধে আসছে। কিন্তু তার একটা সুফল বোধহয় ওই দিন যুদ্ধে, সেই জন্যই তো বাংলাদেশ মানে এটা জামালপুর ব্যাটালিয়ানের আন্ডারে না থাকলে তো এই যুদ্ধে আমরা জিতি না। তবে দুঃখের বিষয় হলো যে এই যে আমি বললাম যে 3 জন শহীদ, একজন নায়েব সুবেদার ওয়াহিদ মিয়া, 2 নম্বর হলো সিপাহী মাহফুজুর রহমান, 3 নম্বর হচ্ছে আব্দুল কাদের। তা উপরের 2 জন যারা, ইনারা হচ্ছে জামালপুর ব্যাটালিয়ানের সৈনিক, আর নিচে যে বললাম তারা রংপুর থেকে এসেছিল একটা অ্যাডিশনাল ফোর্স হিসাবে, ও মারা গেছে তার পরের দিন 18 তারিখ, 19 তারিখে মারা গেছে। ওই যে আপনি বললেন যে কমান্ডারের কোলে শুয়ে মারা গেছে, সে হলো মাহফুজুর রহমান। আর এই ছেলেটা আসছে পরের দিন। আচ্ছা, কিন্তু এসে ওই যে তখন তো বিভিন্ন জায়গায় পকেট অফ রেজিস্ট্যান্স ছিল, ওইখান থেকে ফায়ার করে রেখে মারছে। তো এই ছেলেটার সাথে আমার সম্পর্ক হলো যে আব্দুল কাদেরের বাড়ি আবার হলো মুক্তাগাছা, আমি তখন ময়মনসিংহের জিটু ছিলাম। তো সেই সময় এই আব্দুল কাদেরের বাবা আমার কাছে গিয়েছিল ওনাকে সাহায্যর জন্যে। তা ওনার একটা মেয়ে বিয়ের ব্যাপার ছিল, আমি তখন আব্দুল কাদেরের বোনকে বিয়ের জন্য একটা বিডিআর সৈনিক চাকরি দিলাম। তারপরে ওইখানে খুঁজে পাইলাম আব্দুল কাদেরের ফ্যামিলি থাকে, এবং আব্দুল কাদের বাবা হলো যে যা সুযোগ সুবিধা আমার বউকে দিচ্ছে, আমাকে কিছুই দেয় নাই। তো আমি বিডিআর হেডকোয়ার্টার থেকে আমি কিছু ফান্ড নিয়ে ওনাকে দিলাম, ওনার মেয়েটার বিয়ের ব্যবস্থা করলাম। আর আব্দুল কাদেরের বউ, তার মানে একটা মেয়ে বা 2টে বাচ্চা মেয়ে ছিল, ওদের নিয়ে আসছি, ওদের বিভিন্ন পর্বে আমি দাওয়াত করতাম, এবং ওদেরকেও আমি অ্যাডিশনাল ফান্ডের ব্যবস্থা করছিলাম। তো এই যে আমার পক্ষে জানার সুবিধার জন্য যে আমি যে ময়মনসিংহ ডিভিশনের সেক্টরের জিটু ছিলাম, আবার রংপুরেরও ছিলাম, তো এখানে তো 2 সেক্টরই জড়িত, এবং আমি কাগজপত্র ঘাঁটে আমি যা পাইছি আমি অনেক কিছু দেখলাম। কিন্তু এই যে ময়মনসিংহ থাকতে আমি যেটা দেখলাম যে এই যে ডেড বডির কথা হয়, সেটা কিন্তু রৌমারির ওই যে চেয়ারম্যান যারা আছে, আজিজুর রহমান নামে একজন, ওনাদের সাথে আমার যোগাযোগ এখনও আছে। তো ওনারা বলতেছে যে আপনার লোক তো সব যুদ্ধ করতেছিলেন, এই ডেড বডি যে সংগ্রহ করতে হবে এটা তো আমরা বুদ্ধি বাই করছি, যে ডেড বডি আমাদের হাতে না থাকলে ও তো অস্বীকার করবে যে বাংলাদেশে আসি নাই। এই ডেড বডিগুলো সাধারণ সিভিলিয়ানরা কালেক্ট করছে, এরা আমাদের ইয়েতে কতটা ডেড বডি কালেকশন? 16টা, আর 2 জনকে জীবিত ধরছে, যাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে ইন্ট্রোগেশন করার জন্য। এখন আমারই হলো যে এই যে যখন 16টার লোককে ডেড বডি এবং 2 জন জীবিত ধরা হয়েছিল জন্যই ইন্ডিয়া যত লাফালাফি করুক, সে কিন্তু আন্তর্জাতিকভাবে তার অবস্থানটা পরিষ্কার করতে পারে না যে তুমি তাহলে গেছিলে কেন। একই জিনিস পিলখানায় হয়েছিল, যে যারা আসছিল হত্যাকাণ্ডে তারা ধরেন যে 20-25 জন হতে পারে, তাদের জন্য একজনও মারা যেত বা ধরা পড়তো, তাহলে তো পরিষ্কার হয়ে যেত। কিন্তু তাদেরকে যাতে ধরা না যায় সেই জন্যেই বলা হলো যে তোমরা পিলখানায় থাকো, 2 মাইল দূরে চলে যাও। কারণটা কি, এই যে অ্যাম্বুলেন্সে করে যাদেরকে পার করে দেওয়া হলো, বিমান উড়ায় তাদেরকে বিদেশে নিয়ে যাওয়া হলো, এটা কিন্তু ওই কারণে যে একটা লোক যেন আমাদের কোনো প্রমাণ না থাকে। আর যা উপরে প্রমাণ ছিল সেটা কিন্তু সব রকমের এভিডেন্স ধ্বংস করে কোনো তদন্ত করতে দেয় নাই, এবং এই বোর্ডেও কিন্তু ওই ধ্বংসপ্রাপ্ত এভিডেন্সের খুব একটা বেশি রিকালেক্টও করতে পারে নাই। তো এই যে 2টের জিনিস বললাম, এবং আপনাকে এই পিলখানার ঘটনা করতে হলে আপনাকে যেতে হবে পদুয়া, আসতে হবে রৌমারি, তারপরে এই প্রতিশোধে যাবে আসতে হবে পিলখানার ইনসিডেন্ট। ধন্যবাদ জনাব মহাসিনুল করিম, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন। দর্শকদের জন্য, বাংলা নিউজের দর্শকরা নিশ্চয়ই অনেক নতুন তথ্য পাবে এই আলোচনার মধ্য দিয়ে। আমরা দেখলাম প্রিয় দর্শক, আজকে 18 এপ্রিল, আবার শুরুতে যেটা বলছিলাম যে আমরা 2001 সালের এই দিনে বড়াইবাড়ি, কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি গ্রামে একটা যুদ্ধ হয়েছিল ভারত এবং বাংলাদেশের বিডিআর এবং বিএসএফের মধ্যে। সেই যুদ্ধে বাংলাদেশের 3 জন সৈন্য শহীদ হয়েছিলেন এবং ভারতের 16 জন বিএসএফের সদস্য মারা গিয়েছিলেন। তো সেই যুদ্ধের পরে আমরা দেখেছি যে এখনও যে সিলেটের পাদুয়া এই যে বিওপিটা, এই অঞ্চলটা এখন এই মুহূর্তে আমার জানা তথ্য মতে যে এটা ভারতের দখলে রয়েছে,
এবং অন্যদিকে বড়াইবাড়িটা বাংলাদেশের পুরোপুরি নিয়ন্ত্রণে আর নেই। এরপরে আমরা দেখলাম যে 2009 সালের 25-26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানা সব কিছুর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। তো সমস্ত কিছুই মিলে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের সীমান্ত সংঘর্ষ থাকবেই, কিন্তু থাকতেই পারে স্বাভাবিক। আমাদের দেখি আমরা যে সীমান্ত হত্যাকাণ্ড এখনও চলছে, এখনও এই 55 বছর বয়সে ভারতের বিএসএফের গুলিতে আমাদের সীমান্ত যারা বসবাস করেন, সীমান্ত রক্ষী শুধু না, বিএসএফের সদস্য নয়, মারা যান সাধারণ মানুষ। সেই বিষয়গুলো বন্ধ হবে এই প্রত্যাশা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হোক, স্থিতিশীল হোক, এটা আমাদের প্রত্যাশা। প্রতিবেশী বদলানো যাবে না, কিন্তু নিজের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকলে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা যে আমরা সব কিছুর একটা সুষ্ঠু তদন্ত চাই। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত ছিল, সেই তদন্ত যেন সম্পূর্ণ হয় এবং সঠিক তথ্য বেরিয়ে আসে, সেই প্রত্যাশা রইবে। শেষ মুহূর্তে আবার বিদায়ের আগে আমরা যারা মহাশিল আরেকবার যেতে চাই, লাস্ট কথা আমরা শেষ কথা। আমার যেটা রেকমেন্ডেশন সেটা হলো যে যদি কোনো দেশে বীরকে সম্মান দেওয়া না হয় তাহলে বীর পয়দা হবে না। এলএম ফজলুর রহমানকে শাস্তি দেওয়া হয়েছে, 3 জন মারা গেছে, তাদের স্বীকৃতি দেওয়া হয় নাই, তাদের পরিবারের জাস্ট বিডিআর সদস্য হিসেবে যতটুকু বেনিফিট পাওয়ার ততটুকু, কিন্তু এত বড় একটা আত্মদানের পরেও তাদের কিন্তু তেমন কিছু দেওয়া হয়নি। এই যে আমরা আপনার এই প্রত্যাশার কথা আমরা দর্শকদের মাধ্যমে সরকারকে জানাবো যে এই বীরদের সম্মান না জানালে সেই জাতি বীর হয়ে ওঠে না। সেই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আর কেউ ফাইট করবে না, আর কেউ জীবন দিতে সাহস হয়ে উঠবে না। আমরা আশা করি রাজনৈতিক সরকার এই দিকগুলো বিবেচনা করবেন। অবশ্যই এই 3 সৈন্য যারা শহীদ হয়েছেন এবং তাদের মর্যাদা। আরেকটা জিনিস আমি যে বলছেন, বড়াইবাড়ির এলাকাটা কিন্তু এখনো বাংলাদেশের দখলে আছে, এখনো বাংলাদেশে দেখছি আমি গতবারও। আরেকটা জিনিস বলি যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম তখন, যে 25 জন অফিসার আমরা গতবার গিয়েছিলাম ওইখানে, এবার আমি যেতে পারি নাই, কিন্তু ওই রকমই আবার অত সংখ্যা অফিসাররা আবারও গেছে। আজকে কিন্তু ওখানে অনুষ্ঠান হচ্ছে। বড়াইবাড়ি বাংলাদেশেরই দখলে, বাংলাদেশ দখলে আছে। অন্যদিকে পাদুয়াটা চলে গেছে, পাদুয়াটা নিয়ে গেছে, ওটা ভারতের দখলে, ওটা ইন্ডিয়া নিয়ে গেছে। ওটা মানে কোন এরিয়াটা বেশি? কাছাকাছি। যাই হোক, এটা 230 একর হচ্ছে পাদুয়া, এটা হয়তো একটু কম হবে। আমরা এই দীর্ঘ আলোচনায় আসলে এখন প্রায় 50 মিনিট হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা আপনাকে আবার ধন্যবাদ যে আপনি এদের শহীদদের মর্যাদা ফিরে চাচ্ছেন এবং একই সঙ্গে সেই সময়কার ডিজি বিডিআর তার আপনি মানে তার সম্মান, যথাযথ সম্মান চান, সেটা একটা দাবি। আমরা ব্যাটালিয়ন কমান্ডার যারা ওই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরও মর্যাদা আমরা চাই। জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে সারা বিশ্বে দাঁড়িয়ে থাকব। প্রতিবেশী যত বড়ই হোক, সমান সুযোগ সুবিধার ভিত্তিতে মর্যাদার সঙ্গে আমাদের তাদের সঙ্গে সম্পর্কের বজায় রেখে চলতে হবে। এখন পৃথিবীতে রাষ্ট্রীয় কাঠামো বড় বা জনসংখ্যায় বড়, এইটা আর বড় বিষয় হয়ে দেখা দেয় না। দেখা যাচ্ছে যে কূটনৈতিক তৎপরতা এবং অন্যান্য যে আর্থসামাজিক প্রেক্ষাপট ইত্যাদি বিবেচনায় একটি রাষ্ট্র যত ক্ষুদ্রই হোক, তারা অনেক বড় হিসেবে, শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। বাংলাদেশের যে সীমানায় হোক আর যে মানে যত জনসংখ্যাই হোক, তা দিয়ে ভারতের সঙ্গে সমান সম্পর্কের ভিত্তিতেই আমাদের সম্পর্ক নির্ধারিত হবে, সেই প্রত্যাশায় আমাদের থাকবে। এখানে কারোর কাছে মাথা নত করে বাঁচার কিছু নেই, যেহেতু 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন। ফলে এদেশের মানুষ আমরা দেখেছি যে বারংবার যুদ্ধ করেছে, বারংবার সংগ্রাম করেছে। 71 সালের মহান মুক্তিযুদ্ধের পরে 90 সালের অভ্যুত্থান, আবারও আমরা দেখলাম যে 24-এর বিশাল গণ অভ্যুত্থান। এই দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না, পরাস্ত করে রাখা সম্ভব না। ফলে আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সবসময় সমান মর্যাদার হবে, এই প্রত্যাশাকে। প্রিয় দর্শক, আজকের মতন এখানে শেষ করছি। আমি তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলা নিউজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।